বসুন। পিছনে বসে থাকলে সমস্যা কি? এবার তো বাচ্চার মতো ব্যবহার করছেন। প্রিয়তা এদিকে আয়, তুই তো ড্রাইভ শিখেছিস তাই না? হ্যাঁ পারি, তবে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আরে সমস্যা নেই, অ্যাক্সিডেন্টই তো হবে, আর তো কিছু না। আমি পিছনে বসছি, তুই ড্রাইভ কর। আরে আরে কি করছো তুমি? দেখে তো মনে হয় মেরে ফেলবে। আমি পেছনে গিয়ে বসছি। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো হবে। সামনের সিটে বসতে না পারলে বাসায় গিয়ে আমার সাথে খুব ঝামেলা করবে। আবিরা তাড়াতাড়ি করে সামনের সিট থেকে উঠে পেছনে গিয়ে বসে। প্রিয়তাও এবার সামনের সিটে গিয়ে বসে পড়ে। সে কোনোভাবেই ইয়াসের পাশে কাউকে দেখতে পারবে না। কিছুক্ষণ পর আবিরা তার বাড়ির সামনে নেমে যায়। আবিরা নেমে যাওয়ার সাথে সাথে প্রিয়তা ইয়াসের দিকে তাকায়। ইয়াস বুঝতে পারে এবার বড় কিছু হতে চলেছে। আমি একাই আসছিলাম, আবিরা আমার সাথে আসার জন্য জোর করছিল। ওহো, তার নাম আবিরা। সে জোর করলো আর তাই আপনার পাশের সিটে তাকে বসিয়ে নিয়ে আসতে হলো, তাই না? আর হবে না। বাড়ি চলুন আগে, দেখাচ্ছি মজা। রবিবার বিকেলবেলা ইয়াস প্রিয়তার রুমে এসে চেয়ার টেনে নিয়ে বসে। ঘুমাচ্ছিলি? না, এমনি শুয়েছিলাম। শরীর খারাপ লাগছে? না, এমনি শুয়েছিলাম। তোর হোস্টেলে যাওয়া হচ্ছে না জন্য কি মন খারাপ করেছিস? না, পরে আমিও ভেবে দেখলাম বিষয়টি খুব খারাপ দেখায়। হ্যাঁ, মা বাবা কিছু না বললে মনে মনে খুব কষ্ট পেত, তাই যা হয়েছে ভালো হয়েছে। তুই এখানে থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো। হ্যাঁ তা ঠিক, প্রেমিক হয়েছেন, ভয় তো লাগবেই আমাকে নিয়ে। শুধু ভয় না, তোকে নিয়ে আমি জন্মের ভয় পাই। অনেক কষ্ট করে তোকে পেয়েছি আমি। আমি আমার উপস্থিতিতে তোর কিছু হতে দেব না। আমার অনুপস্থিতিতে তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না রে। এত ভালোবাসে কেউ আমাকে? অনেক বেশি। আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। একটা কথা বলতে এসেছি, হঠাৎ করেই খবরটা পেলাম। কি কিছু হয়েছে? তেমন কিছু না, আমাকে আগামীকাল রাতের ফ্লাইটে কাঠমান্ডু যেতে হবে। কেন? শুটিং আছে, সপ্তাহখানেক থাকতে হবে ওখানে। তোর পাসপোর্ট থাকলে তোকেও নিয়ে যেতাম। আপনি কি এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে ফেলেছেন? আপনার তো কিছুদিনের মধ্যে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা। আর তারপর তো আপনি স্যার তার আর তারপর তো আপনি সার্টিফাইড ডক্টর। ডাক্তার হওয়ার পরেও কি এগুলো করবেন? সুযোগ থাকলে করব, সমস্যা কি? ডাক্তার হলে চিকিৎসা করবেন নাকি অভিনয়? দুটোই চলবে। তুই কি এটা পছন্দ করছিস না? সেরকম না, আসলে পড়াশোনা করতে দেখি না, এজন্য বললাম। প্রতিদিন রাতে আমার পড়াশোনা চলে প্রিয়, এসব নিয়ে তোর ভাবতে হবে না। আমি হিরো ইয়াসের চেয়ে কিন্তু সফল ডক্টরকে বেশি প্রাধান্য দিব। মনে থাকবে বেগম সাহেব। আমার কি ব্যাগ গুছিয়ে দিতে হবে কাল? দিলে তো ভালোই হতো, আমার চাপ নিতে হতো না। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে দিব। এমন ভালো মেয়ে হয়তো আর একটাও পাওয়া যাবে না। হয়েছে হয়েছে। আচ্ছা থাক, আমি এখন একটু বের হব। বাড়ি ফেরার সময় ফুচকা নিয়ে আসবেন। সেদিন না খাওয়ালাম? আজকেও খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আমার না মাঝে মাঝে আপনাকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করে ইয়াস ভাই। ইয়াস উঠে বাহিরের দিকে চলে যাচ্ছিল, এমন সময় প্রিয়তার এমন আজগুবি কথা শুনে দাঁড়িয়ে যায়। বিয়ের তারিখ ঠিক কর, কেউ যেন এই বিষয় না জানে। আমি ফিরে এসে বিয়ে করছি তোকে। জড়িয়ে ধরার ইচ্ছে হলেই বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে হবে। আর তাছাড়া তুই বিয়ে করতে চাস না? হ্যাঁ, আমি তো চাই আপনার বউ হতে। বুঝেছি, লজ্জা পেতে হবে না। বিয়ে করলে সব লজ্জা চলে যাবে। ধ্যাৎ, জানতো। যাচ্ছিলামই তো, তুই তো আটকে দিলি। বউয়ের সাথে কেউ তুই করে বলে? সবার সামনে না হয় বললেন, শুধু আমি আর আপনি যখন থাকি তখন তো একটু। তুই বলার অভ্যাস করতে হবে। হ্যাঁ, একটু একটু। চিন্তা করার বিষয় না, এটাও হয়ে যাবে। এখন আসুন তাহলে, ফুচকা ছাড়া যেন বাসায় না ফেরা হয় বলে দিলাম। ঠিক আছে বেরিয়ে যান। ইয়াসের ব্যবহারে ইদানিং প্রিয়তার খুব হাসি পায়। আগে তার সাথে কত গম্ভীর মুখে কথা বলতো, আর এখন যে বাচ্চার স্বভাবের হয়ে গিয়েছে। প্রিয়তার কোনো ইচ্ছেই যেন সে অপূর্ণ রাখে না। পরদিন সকাল 11টা। বুশরার মা কারোর সাথে কথা বলে ফোন রেখে তড়িঘড়ি করে প্রিয়তার মায়ের কাছে চলে যায়। কিছু হয়েছে? আরে তাড়াতাড়ি চল, রান্না বসাতে হবে। সকালে তো রান্না হলো, এখন আবার কিসের রান্না? লুবনা হিমেল রওনা দিয়েছে, ওর মা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আর বিকেলে হুমায়ুন আর তার মা বাবা আসছে বর্ষাকে দেখতে। কি বলো আপা, আমি তোমাকে বলেছিলাম না বুসরা আর হুমায়ুনকে একসাথে খুব ভালো লাগে। হুমায়ুনকে দেখে মনে হয়েছিল হুমায়ুন বুসরাকে পছন্দ করে। আচ্ছা, লুবনা কিন্তু বর্ষাকে বিষয়টি জানাতে নিষেধ করেছে। আমি বর্ষার বাবাকে কল দিয়েছিলাম, সে বাজার করে আসছে। তো ঠিক আছে, আমরা রান্নাঘরের
দিকে যাই চলো। প্রিয়কে জানালে হতো না? হ্যাঁ, জানানো যায়। শুনলাম আজকে নাকি ইয়াসের ফ্লাইট নেপাল যাচ্ছে। কাজের সূত্রে? হুম। বলেছিলে ইয়াশ নাকি বিয়ে দেরিতে করবে, বললে তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে রাখলে ভালো হতো না? হ্যাঁ, সে তো হতোই। আমি ইয়াসের সাথে কথা বলে দেখবো এক সময়। এখন চলো কাজ সেরে ফেলি। দুজন কথা বলতে বলতে রান্নাঘরে চলে যায়। অনেক কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। বিকেলবেলা ইয়াশ মা বাবার সাথে কথা শেষ করে নিজের রুমে গিয়ে দেখে প্রিয়তার ব্যাগ গোছানো শেষ। ব্যাগ রেখে বের হচ্ছিল, এমন সময় ইয়াশ চলে আসে। এখনই বের হতে হবে আমার। ফোন এসেছিল, তুই কিন্তু সাবধানে থাকবি। সাবধানে ভার্সিটিতে যাওয়া আসা করবি। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখন ছোট নেই। চিন্তা করার জন্য ছোট হতে হয় না প্রিয়। ভালোবাসলে এমনি অটোমেটিক্যালি চিন্তা চলে আসে ভালোবাসার মানুষকে নিয়ে। হ্যাঁ, এখন তো আপনার জন্য হলেও ভালো থাকতে হবে আমাকে। এই তো বুঝে গিয়েছিস, সবসময় সাবধানে থাকতে হবে। কি বলেছিলাম মনে আছে তো? কি বলেছিলেন? আমার যে বিয়ের রোগ হয়েছে, বিয়ে করতে হবে। সে তো আমি আজকেও রেডি। আজকে রেডি থাকলে তো হবে, বিয়ে করে অতদূর বউ রেখে যেতে পারবো না। বিয়ে করে বউকে কাছে না পেলে বিয়ে করে কি হবে? কি বাজে লোক। ভালো হয়ে কি হবে? সবার কাছে ভালো হলে খারাপ হবো কার কাছে? আপনি ইদানিং লাগামহীন হয়ে যাচ্ছেন ইয়াশ ভাই। ভাই বলা বাদ দিতে হবে, ইয়াস জান বলা শুরু করে দাও। ইয়াশ জান। হ্যাঁ জান। আমার জানটা এসো, একটা চুম্মা দেই। এসো এসো। জমিয়ে রাখো জান, আমি 1 সপ্তাহ পরই চলে আসছি। রেডি রাখবে তোর চুম্মাগুলো। পারবো না। পারতে হবে জান। হয়েছে, সাবধানে যাবেন। আর ওই মেয়ের সাথে একদম কাজের সময় ছাড়া মিশবেন না। আমি শুধু আমার বউয়ের, অন্য কেউ আসতে পারবে না, চিন্তা করিস না। একটা খবর তো দেয়াই হয়নি। কি খবর? মা কল দিয়েছিল, বুশরাকে দেখতে আসছে। আমি ভাবতেই পারিনি এটা হবে। কারা আসছে? হুমায়ুন ভাইয়া আর তার পরিবার। সেদিন বলেছিলাম না যে বুশরার জন্য ভালো লাগছিল না। হুমায়ুন ভাইয়ার পরিবার তো আমার বান্ধবীকে দেখতে গিয়েছিল। পরে কিসের থেকে কি হয়ে গেল বুঝলাম না। হয়তো ভাইয়া তার পরিবারকে জানিয়েছে আজকে দেখতে আসবে। এতক্ষণ হয়তো চলেও এসছে। তাহলে তো ভালোই। আমার জীবনে একটাই দুঃখ, কি? আমাকে কেউ দেখতে এলো না। বাড়ি চলে যা, বাবা মাকে নিয়ে আমিও চলে আসবো। তাই করতে হবে দেখছি। এখন থাক, আমি আসছি, বের হতে হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মেরি জান। ইয়াশ রুম থেকে বেরিয়ে যায়, পেছন পেছন প্রিয়তাও যায়। যাওয়ার সময় চোখ তত দূর নিজের দৃষ্টি ফেলে যত দূর প্রিয় মানুষটিকে দেখা যায়। প্রিয়তারও হয়েছে এমন। প্রিয় মানুষের যাওয়া যত দূর দেখা যায় তত দূর দেখতে হবে তার। মা, আমি বাইরে যেতে পারবো না। যে কেউ দেখতে আসবে আর তাদের জন্য আমাকে সেজেগুজে তাদের সামনে যেতে হবে, তাই না? কি ভেবেছো কি তোমরা আমাকে? কথাটি বলেই বুশরা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসল। লোবনা তাড়াহুড়ো করে বুশরার রুমে ঢুকে যায়। হয়েছে কাকি, বুশরা রেডি তো? দেখ না, বুশরা তো যেতেই চাইছে না। ও নাকি যাবে না। শেষ সময়ে এসে এসব বললে হবে বলো? সেটা আগেই বলে দিতে পারতি বুশরা। এখন ওরা সবাই চলে এসেছে, তুই সামনে না গেলে বিষয়টা অন্যরকম দেখাবে। পরে যা হয় হবে। তুই এখন চল আমার সাথে। আমাকে আগে কিছু জানাওনি আপু। ওসব এখন বাদ দিয়ে আমার সাথে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি এখন বিয়ে করব না। আর প্রিয়তা তো এখনো বিয়ে হয়নি। প্রিয়তার বিয়ে ঠিক হয়ে আছে, যখন তখন হয়ে যাবে। ওর বিষয় ছাড়, তুই আমার সাথে চল তাড়াতাড়ি। আপু, আমি যাব না। বুশরা। অনেক কষ্টে রাজি করিয়ে লুবনা বুশরাকে বাহিরের রুমে নিয়ে যায়। বুশরা রুম থেকে বের হওয়ার সময় সেই যে মাথা নিচু করেছে, মাথা আর তুলেনি সে। পরিস্থিতি এতটা কঠিন হয়ে যাবে ভাবতেও পারেনি বুশরা। একদিকে একজনের বিয়ে আর আরেকজনকে বিয়ের জন্য দেখতে এসছে। বুশরা অনেকক্ষণ যাবৎ হুমায়ুনের বাবা মার সামনে বসে আছে, আর হুমায়ুন একটু দূরে হিমেলের সাথে দাঁড়িয়ে থেকে বুশরার অবস্থা দেখছে। বুশরা সেদিন সব সময় লুবনার সাথে সাথে থাকায় হুমায়ুনের মা বাবাকে দেখেনি। হুমায়ুনের বাবা মার খুব পছন্দ হয় বুশরাকে, তারা তো আজকে বিয়ের প্রস্তাব করে বসে। কিন্তু বুশরার বাবা 1 সপ্তাহ অন্তত সময় চেয়ে নেন। এদিকে বুশরা ওখানে বসে থেকে বড়দের সামনে কিছু বলতেও পারছে না। বুশরা বারবার তার মার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে। বুশরার মা মুচকি মুচকি হাসছেন বুশরাকে দেখে। বুশরার মা হুমায়ুনের মাকে উদ্দেশ্য করে বলেন, আপা, আমরা বিয়ের সিদ্ধান্তে যাওয়ার আগে ছেলেমেয়েকে একটু আলাদা কথা বলতে দিলে ভালো হতো না? তাদেরও তো ব্যক্তিগত মতামত শোনা প্রয়োজন। হ্যাঁ,
ঠিকই বলেছেন। হিমেল তো আপনাদের মেয়ের কথা বলার পরে আমরা আসার সিদ্ধান্ত নিয়েছি। ওদের আগে কেমন কথাবার্তা হয়েছে কি না হয়েছে সেটা তো জানি না। তাহলে আলাদা কথা বলার ব্যবস্থা করে দিই, কি বলেন? হ্যাঁ, ওরা কথা বলুক, আমরাও কথা বলি। হ্যাঁ, লুবনা বুশরাকে তার রুমে নিয়ে যেও তো মা। লুবনার সাথে সাথে বুশরাকে তার রুমে দিয়ে হুমায়ুনের কাছে চলে আসে। এই যে ভাইয়া, যান তাড়াতাড়ি মেয়ে ডাক ভাঙান। এই কয়েকদিন খুব কষ্ট দিয়েছেন আমার বোনটাকে। আমার তো খুশির দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আমার বোন আমার যা হবে। ভাবি আপনি আপনি তো আর আমাকে জানাবেন না, আমার জামাই আমাকে জানিয়েছে, একমাত্র বউ বলে কথা। হুমায়ুন হিমেলের দিকে তাকালে হিমেল কথা বাড়াতে না দিয়ে ঠেলে বসরার রুমে পাঠিয়ে দেয়। বসরার রুমের দরজায় গিয়ে হালকা কেশে জানান দেয় কেউ এসছে। বসরা নড়ে চড়ে বসে, এবার যে করেই হোক ছেলেকেই না বলে দিতে হবে ভেবে প্রস্তুত হয়। বুসরা আসবো? পরিচিত গলায় কথাটি শুনে বসরা দরজার দিকে তাকালে চোখ বড় বড় করে বলে, আপনি? হুমায়ুন মুখ টিপে হাসতে হাসতে ভেতরে যায়। ভেতরে গিয়ে বসরার সামনে গিয়ে দাঁড়ায়। বসরার চোখে তখন জল টলমলে করছে। অন্য কাউকে আশা করেছিলে? আপনাকে অন্তত আশা করিনি আমি। কেন? আপনার তো অন্য জায়গায় বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল, তাই না? তাহলে আপনি এখানে কি করছেন? ওখানে তো মেয়ের বাসা থেকে নিষেধ করে দিয়েছে, আমি রিজেক্টেড। আপনাকে কেন মেয়ে রিজেক্ট করবে? এটাও আমাকে এখন বিশ্বাস করতে হবে? কেন আমাকে রিজেক্ট করতে পারে না? এই যে তোমাকে দেখতে এসেছি, তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে? তোমার ইচ্ছে হলে তো রিজেক্টও করতে দিতে পারো, তাই নয় কি? রিজেক্ট তো আমি আপনাকে করবই। আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনি আমার এখানে রিজেক্ট হবেন। তাহলে আমার আর এ জীবনে বিয়ে করা হবে না, বিয়ে না করেই জীবন পার করে দিতে হবে। সেটা আপনার ইচ্ছে, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি তোমাকে বলেছিলাম যে জীবন একটাই, আর সেটাও অনেক ছোট। এই ছোট জীবনে তোমাকে হারানোর মতো এত বড় ত্যাগ আমি করতে পারবো না। অন্য মেয়েকে তো ঠিকই দেখতে গিয়েছিলেন, তাই না? আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বুসরা, আমি কখনো মা বাবার অবাধ্য হইনি। আপনার বাবা মা যদি আমাকে রিজেক্ট করে দেয় তবে? দেবে না। এতটা নিশ্চিন্ত আপনি কি করে হচ্ছেন? কারণ তারা জানে আমি তোমাকে পছন্দ করি। হ্যাঁ, কি হয়েছে বলেন তো আমাকে প্লিজ। ওখানে আপনার বিয়ে প্রায় ঠিক ছিল, আর আজ আপনারা এখানে। রবিবারে আমি ওই মেয়ের সাথে দেখা করি। ও, মেয়েদের সাথে একা একা দেখা করা শুরু করেছেন? আমি আপনাকে বিয়ে করব না, কিছুতেই না। পুরো কথা তো শুনবে নাকি? হ্যাঁ বলেন। ওদের বাসায় গিয়ে নিশ্চয় বিয়ে ভাঙার কথা বলতে পারতাম না, তাই না? তাই তাকে বাইরে ডাকি, ডেকে আমি যে কাউকে পছন্দ করি এ কথা জানাই। আমার কথাগুলো খুব সহজে সে মেনে নিয়েছে। আমি বলবো সে নিতান্তই একজন ভালো বুঝদার মেয়ে। ইস, মেয়ের কত প্রশংসা। ভালো হলে তো ভালো বলবোই, তাই না? তারপর মেয়ে বাসায় গিয়ে বলে আমাকে পছন্দ হয়নি, বিয়ে করতে পারবে না, এরকম অনেক কিছু। তারপর ওই বাসা থেকে বাবাকে কল দিয়ে বিয়ের ব্যাপারে না করে দেই। তারপর আর কি, হিমেলকে বলে রেখেছিলাম মেয়ের বাসা থেকে বিয়ের ব্যাপারে না বললেই যেন সে তোমার কথা বলে। সে ও গিয়ে মাকে তোমার কথা বলল। মা আমাকে জিজ্ঞেস করেছিল আমি তোমাকে দেখেছি কিনা। আমি বলেছি যে দেখেছি, ভালো আছে মেয়েটা। এই তো তারপর আমরা সবাই এখানে। কি চালাক আপনি। তোমাকে আমি কোনোভাবেই হারাতে চাইনি বুসরা। তুমি জানো এই কদিন আমি কতটা চিন্তায় ছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি। তোমাকে কল দিয়ে কথা বলে যে মানসিক একটু শান্তি পাবো সেই পথটাও ছিল না। কিভাবে যে দিনগুলো অতীত করেছি একমাত্র আমি জানি। আমার তো একটুও কষ্ট হয়নি, তাই না? কথাটি বলে বসরা হুমায়ুনের দিকে এগিয়ে আসে। হুমায়ুন বুঝতে পারে মেয়েটা এখন কান্না করে দেবে। এই মেয়েটার এখন তার বুকের বাপাসটা লাগবে। হুমায়ুন ৭-৫ না ভেবে বসরাকে পরম ভালোবাসায় নিজের বুকে জড়িয়ে নেয়। বসরা এবার আর নিজেকে নিজের আয়ত্তে রাখতে পারে না, হু হু করে কান্না করে দেয়। এই ছোট্ট মেয়েটা আমাকে খুব ভালোবেসে ফেলেছে, তাই না? কিন্তু সেটা বুঝতেই চায় না। বুঝি তো, তার জন্যই আমি আমার জীবনে আমি এই মেয়েটাকে ছাড়া কাউকে ভাবতে পারিনি। পরে ভাবতে হতে পারে, তবে এখন না। কি? পরে যদি আরো ২-১টা বিয়ে করতে ইচ্ছে হয় তার জন্য বললাম আর কি। আমাকে ছাড়া অন্য নারীর দিকে তাকালে মেরে নদীতে ফেলে দেবো, মাছে খেয়ে নেবে, তাও আপনাকে অন্য কোনো নারী পাবে না। ভয় পেয়ে গেলাম। বউকে ভয় পেলে সংসার ভালো থাকে। আমি খুব ভীতু হয়ে গেলাম আজ থেকে।
ভীতু হয়ে থাকতে হবে। আসেন আর একটু জড়িয়ে ধরেন, আমি অনেক ভয় পেয়ে গেছি। ফাজিল কোথাকার। দরজায় নক করার শব্দে দুজন দুদিকে সিটকে চলে যায়। হিমেল আর লুবনা হাসতে হাসতে ভেতরে চলে আসে। হয়েছে দুজনের মিলমিশ। হ্যাঁ, জানিয়ে দেন ভাবি, আপনার বোন বিয়েতে রাজি। তাহলে যাই, খুশির খবরটা দিয়ে দিই। লুবনার পিছু পিছু হিমেলও চলে যায় আর হুমায়ুনকেও বাহিরে আসতে বলে। সন্ধ্যের দিকে সবাই একসাথে বসে বিয়ের ব্যাপারে সবকিছু ঠিক করে নেয়। অর্থাৎ আগামী সপ্তাহেই বিয়ে। ইয়াসের মাকে ডাকতে ডাকতে রুমে ঢুকে যায় প্রিয়তা। তিনি বসে বসে অন্যদিনের মতোই বই পড়ছিলেন। প্রিয়তাকে দেখে সোজা হয়ে বসলেন। কি রে, কিছু হয়েছে? বুশরার ব্যাপারটা জানো? হ্যাঁ, তোর মা কল দিয়েছে, বলছিল বুসরাকে দেখতে আসবে। বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কি বলিস? কবে? সামনের সপ্তাহে। তোর ছোট হয়ে বুসরার বিয়ে ঠিক হয়ে গেল, আর তোর কি করছিস বলতো? তোমার ছেলেকে আসতে দাও, ধরে কাজী অফিসে নিয়ে যাব। কাজী অফিসে নিয়ে যেতে হবে কেন? আমরা আছি কি করতে? আমাদের তো ইচ্ছে লুকিয়ে বিয়ে করব। তোমরা সবাই তো রাজি আছো। এর বিষয় সব ঠিকঠাক হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। এবার তাহলে তোদের সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেলেই হয়। এই লুকিয়ে বিয়ে করবি মানে? বিয়ে করে ইসনি তো আবার? এই ধরো সপ্তাহখানেকের মধ্যেই। কি কথা হচ্ছে দুজনের? বিয়ের কথা? আর বিয়ের কথা? বুসরাত তো বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে আজকে দেখতে এসেছিল। কি বলো, দারুণ খবর। ছেলে কোথাকার? হিমেল কেমন যেন ভাইয়া? লম্বা ফর্সা করে ছেলেটা? হ্যাঁ, ওটা এবার গিয়ে 2 জোড়া বিয়ে দেবে। 2 জোড়া? কে কে? এই যে আরেকজন বসে আছে, দেখছে না? বড়মার কথা শুনে প্রিয়তা নিজের রুমে চলে যায় দৌড়ে। এদিকে ইয়াসের মা বাবা হাসতে থাকে। এর মাঝে প্রায় 7 দিন কেটে গিয়েছে। বাড়িতে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ আগেই প্রিয়তা আর ইয়াসের বাবা মা এসে বাসায় পৌঁছেছে। প্রিয়তার রুমে নিজের ব্যাগটা রেখে দৌড়ে বুশরার কাছে চলে যায়। বুশরা নিজের সবচেয়ে প্রিয় বোন আর প্রিয় বান্ধবীকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এই যে বিয়ে তো করে নিচ্ছেন, ফিলিংস কেমন শুনি? তুইও ইয়াস ভাইয়াকে বিয়ে করে দেখ, ফিলিংস কেমন। এটা জানতে হলে বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে হবে। আচ্ছা, আজকে কেন আসতে গেলি? না আসলেই হতো তো। আর বলিস না, আমার ক্লাস টেস্ট চলছিল, খুব প্যারাই ছিলাম। এখন বল ঠিকঠাক হলো কিভাবে? বুশরা একে একে সব কিছু বলতে শুরু করে। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক হয়ে গিয়েছে। বিয়েটা হয়ে গেলেই বাঁচা যায়। আমাদেরও সব কিছু ঠিক হয়ে গিয়েছে। কিভাবে? কিছুদিন হলো আমি এখান থেকে যাওয়ার আগে কি মনে করে সেদিন ইয়াশ ভাইয়ের রুম দেখছিলাম। কেন জানি না টেবিলের ওপর রাখা ডায়েরি হাতে নিই। প্রথম পৃষ্ঠা খুলে দেখি কিছু লেখা নেই। এবার শেষ পৃষ্ঠায় লেখা, ভালোবাসি প্রিয়তা। আমি তো সেদিন শেষ। তুই এখানে থাকতেই এত কিছু হয়েছে, আর আমি কিছুই জানি না। ইয়াস ভাইয়া আসবে কবে? আজকেই তো আসার কথা, এয়ারপোর্টে এসে পৌঁছবে 10টা। এখানে আসতে আসতে 1টা হবে হয়তো। যাক, আমার বিয়েতে পাচ্ছি তাহলে। তোরা বিয়ে করছিস কবে? অনেক দেরি। আচ্ছা করিস, বাচ্চা সহ তোদের বিয়েতে থাকবো। এখন তাড়াতাড়ি মেহেদি পরিয়ে দে আমার। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি 5 মিনিটে আসছি। হ্যাঁ, জলদি। প্রিয়তা বুশরার রুম থেকে বের হয়ে মার কাছে চলে যায়। বাড়ির সবাইকে দেখে মনে হচ্ছে কতদিন তাদের দেখেনি। প্রিয়তার সোজা তার মাকে জড়িয়ে ধরে গিয়ে। এসেই বোনের কাছে, তাই না? আমি তো কেউ না। তোমার কি বিয়ে নাকি? বুশরার তো বিয়ে, তাই তো দেখা করে এলাম। হয়েছে, যা ফ্রেশ হয়ে নে। প্রিয়তা চলে যায় নিজের রুমে ফ্রেশ হতে। রাত 2টা, সবাই কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আর প্রিয়তা এখনো জেগে থেকে ইয়াসের সাথে কথা চালু রেখেছে। বড় মাকেও সে নিজেই ঘুমাতে বলেছে, সে অপেক্ষা করবে বলে। এবার ফোন রেখে বাহিরের দিকে রওনা দেয় প্রিয়তা। এতক্ষণে ইয়াস বাড়ির সামনে চলে এসেছে। প্রিয়তা গিয়ে দরজার পাশেই দাঁড়িয়ে থাকে। ওপাশ থেকে নক করার শব্দ হয়। আপনার জামাই যান, দরজা খুলুন বিবি সাহেবা। খুলছি বলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় প্রিয়তা। ইয়াস ভেতরে চলে এলে প্রিয়তা আবার দরজা লাগিয়ে দেয়। ইয়াস নিজের রুমে ঢুকবে এমন সময় প্রিয়তাও নিজের রুমে ঢুকবে। তখনই ইয়াস প্রিয়তার দিকে তাকায়। তুই ওই রুমে কেন যাচ্ছিস? কেন? আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর আমি খাবার বেড়ে দিই। ফ্রেশ তো আমি রুমে হব না, তাই না? আয় রুমে আয়। আচ্ছা ঠিক আছে।
বস ওখানে, সব সময় শুধু দূরে দূরে থাকবে। কাছে থাকার মতো সময় তো এখনো আসেনি। বলেছিলাম রেডি থাকতে বিয়ের জন্য। সবাইকে না জানিয়ে আমি বিয়ে করছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো দেরি হোক। দেরি কেন হবে? আমার ইচ্ছে ছিল লুকিয়ে বিয়ে করে প্রেম করব বউয়ের সাথে, কিন্তু তা তো হলো না। বিয়ে না করে এবার প্রেম করতে হবে। কারণ আমি বিয়ে করব। না, আমি আর বিয়ে করব না। না প্লিজ। হবে না। হবে। জোর করে লাভ নেই। কে বলেছে লাভ নেই? আমি বিয়ে করব মানে বিয়ে করব। বস, আমি ফ্রেশ হয়ে আসছি। শার্টের বোতাম খুলতে খুলতে বলল ইয়াশ। প্রিয়তা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে অন্যদিকে তাকালো। ইয়াশ প্রিয়তার দিকে তাকালে দেখে প্রিয়তা অন্যদিকে তাকিয়ে আছে। ইয়াশ বিষয়টা বুঝতে পেরে মজা করতে প্রিয়তার পাশে গিয়ে বসে প্রিয়তাকে ধাক্কা দেয়। কি হলো? অন্যদিকে কেন তাকিয়ে আছো? তুমি প্লিজ কথার মাঝখানে এভাবে কথা ধরে অনুভূতি শূন্য করে দিও না তো। সরি। এখন বলো, আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কেন কথা বলছিলে? এমনি। বলো। আপনি তো আমার সামনেই দাঁড়িয়ে শার্ট খুলছিলেন তাই। অভ্যাস করে নাও প্রিয়। শুনুন, একবার জড়িয়ে ধরে প্লিজ। আমার খুব বেশি ইচ্ছে করছে আপনাকে একবার জড়িয়ে ধরার পিপাসা আমাকে শেষ করে দিচ্ছে। চলো কালকেই বিয়ে করি, এখানকার কোনো একটা কাজী অফিসেই। একটা দিন শুধু সময় দে। আমারও তো ভীষণ ইচ্ছে করে আমার প্রিয় মানুষটাকে একদম পুরোপুরি আমার মনের মতো করে পেতে। তোর চেয়ে এই পিপাসায় প্লিজ একবার শুধু। আমি আর পারছি না ইয়াশ ভাই, আপনার বুকে মাথা রাখাটা এখন আবার প্রয়োজনে দাঁড়িয়েছে। আর কয়েকটা ঘন্টা প্রিয়। একটা বার জড়িয়ে ধরলে বিষয়টি খুব খারাপ হবে। খারাপ না কিন্তু। সরি, আর চাইবো না জড়িয়ে ধরতে। টেবিলে আপনার জন্য খাবার রাখা আছে, খেয়ে নেবেন প্লিজ। আসছি। ইয়াশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে যায় প্রিয়তা। ইয়াশ বসে বসে ভাবতে থাকে এত অদ্ভুত কেন এই মেয়ে। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নেয় প্রিয়তা। রাতে রুমে এসে ফোন বন্ধ রেখেছিল প্রিয়, তাই ফোনটা অন করে। ডাটা অন থাকায় মেসেজের নোটিফিকেশন দেখে অনলাইনে চলে যায় প্রিয়তা। ইয়াশ অনেকগুলো মেসেজ করেছে। 9টার বেশি মেসেজ হলে তো আর সংখ্যা দেখা যায় না। অনেকজনের মেসেজ দেখে ইনবক্সে চলে যায়। এটা হচ্ছে আহিন, তার ক্লাসমেট। এই কয়েকদিনে প্রিয়তার ভালো একটা বন্ধু হয়ে গিয়েছে। মেসেজ সিন করে দেখে আহিন একটা ভিডিও পাঠিয়েছে। প্রিয়তা ভিডিও দেখা শুরু করলে 1 মিনিট দেখে আর দেখতে পারে না। এত তাড়াতাড়ি তার চোখ টলমলো করতে থাকে। কেন বা চোখে পানি আসবে না? প্রিয় মানুষটির সাথে অন্য একটা মেয়ের এত কাছাকাছি অবস্থান মেনে নিতে পারছে না সে। চোখে পানি নিয়ে টেক্সট করে প্রিয়তা। তোমাকে এটা কে দিল? আচ্ছা পরে কথা বলছি তোমার সাথে। প্রিয় তার সাথে সাথে আবরিয়ার প্রোফাইলে যায়। আহিনের কথা সত্যি, ইয়াশ ওই মেয়ের এত যত্ন নিয়েছে। বাহ, তার কাঁধে হাত দিয়ে বুকের এত কাছাকাছি, খাইয়েও দিচ্ছিল। বলতে গেলে ভিডিওতে এক প্রকার কেয়ারিং বর বা বয়ফ্রেন্ডকে ইঙ্গিত করা হয়েছে। ওই মেয়ের সাথে ইয়াশের এত কিছু চলছে, তাহলে প্রিয়তার সাথে এসব কি? প্রিয়তা যেন ভিডিও আর তার কমেন্ট দেখে নিজেকে ঠিক রাখতে পারছিল না। সবাই তাদেরকে বাস্তব জুটি হিসেবেই মেনে নিয়েছে। প্রিয়তা কান্না করেই চলেছে আর আওড়াতে থাকে। আমার সাথে এসব না করলেও পারতেন ইয়াশ ভাই। আমাকে এভাবে শেষ না করে দিলেও তো পারতেন। কি ক্ষতি করেছিলাম আমি? শুধু ভালোই তো বেসেছিলাম আপনাকে। সকাল 10টা। প্রিয়তা ফ্রেশ হয়ে বাহিরে যায়। দেখে বড়রা সবাই কাজে ব্যস্ত। তার বাবা আর বর্ষার বাবা রান্নার ওখানে ব্যস্ত, আর ইয়াশের বাবাও বাকি কাজ দেখাশোনা করছে। বাকি 3 ঘরণীও বসে নেই, তারাও কাজে ব্যস্ত। বর্ষার রুমে যাবে এমন সময় সানিকে তার দিকে আসতে দেখে। প্রিয়তা তাড়াতাড়ি চলে যাবে, ঠিক তখনই সানি প্রিয়তাকে ডাক দেয়। প্রিয়তা আর কোথাও না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সানি তার সামনে এসে দাঁড়ায়। কিছু বলবেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও ভালো আছি। আসলে সেদিনের পর থেকে আমি আর তোমার সামনে আসতে পারিনি। আজকে তোমাকে একা দেখে খুব সাহস করে এলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না প্লিজ। এতদিন যেরকম সামনে আসেননি আর কখনো আসবেন না। আপনাদের মতো পুরুষকে দেখলে আমার গা গুলোয়। আমি জানি আমি খুব খারাপ একটা কাজ করেছি, তার জন্য আমি এতদিন কষ্ট পাচ্ছি ভিতরে ভিতরে। নিজের কাছে নিজেকে নিকৃষ্ট লাগছে। আমার মনে হয় না আমার জন্য কোনো শাস্তি যথাযথ হবে। তবুও বলবো আমাকে ক্ষমা করে দিও। কথাটা বলেই সানি বাহিরের দিকে চলে যায়। প্রিয়তাও চলে যায় বর্ষার রুমে।
এই তোর চোখ এত লাল আর ফুলে গিয়েছে মনে হচ্ছে। ওই যে রাতে একটু জেগেছিলাম তাই হয়তো। আচ্ছা ওসব বাদ দে, এখন প্রিয়তা তুই বুসরাকে নিয়ে পার্লারে চলে যা, আমি তো কাজে ব্যস্ত থাকবো। তুইও সেজে আসিস, আর তুইও গোসল দিয়ে নে বোন, তাড়াতাড়ি যা, দেখ 10টা পার হয়ে গিয়েছে, যা তাড়াতাড়ি, আমার গোসল হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, ক্ষুধা পেয়েছে। খেয়ে গোসল দিয়ে ব্যাগপত্র নিয়ে একেবারে চলে আয়। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা গিয়ে খাবার টেবিলে খেতে বসে। সবাই যে যার কাজে ব্যস্ত, তাই একাই খাবার নিয়ে বসে পড়ে। এমন সময় ইয়াশও চলে আসে। ইয়াশকে দেখা মাত্র সকালে দেখা ভিডিওর কথা মনে পড়ে যায়। ইয়াশ এসে চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ে। প্রিয়তা আর এক মুহূর্ত দেরি না করে খাবারের প্লেট আর পানির গ্লাস নিয়ে দাঁড়ালে ইয়াশ ভ্রুকুচকে প্রিয়তার দিকে তাকায়। কি হয়েছে? কিছু না। আমি আশাই তাহলে চলে যাওয়া হচ্ছে কেন? আমি আবার রুমে গিয়ে খাবো তাই। তাহলে এখানে এত বড় খাবার টেবিল কেন রাখা হয়েছে? আমার এখন এখানে খেতে ইচ্ছে করছে না, তাই রুমে যাচ্ছি। আপনারও এখানে খেতে ইচ্ছে না করলে নিজের রুমে গিয়ে খান। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না প্রিয়? কিছু বেশি হচ্ছে না, আমি আসছি। তুই এখান থেকে গেলে আমি এখন কেন আজকে সারাদিন খাবো না? সেটা আপনার ইচ্ছে, পেট আপনার, শরীর আপনার, সবই আপনার। তুইও আমার। এই কথা বলতে লজ্জা করা উচিত আপনার। লজ্জা লাগা উচিত মানে? লজ্জা কেন লাগবে? আমি এই নিয়ে কথা বাড়াতে চাইছি না। প্রিয়, আমি তোমার সাথে মজা করছি না। আমার কথার অবাধ্য হলে আমি আজকের এই বিয়েবাড়িতে কিন্তু তাণ্ডব বাঁধিয়ে দেব। এত সময় জার্নি করে কালকে এসেছি, রাতে ঘুমাইনি পর্যন্ত, এখনও তোমার এই ব্যবহার? আমার সামনাসামনি হবে না, তাহলেই আর আপনার মেজাজ খারাপ হবে না। মানে গত রাতে তোর কথা মতো? একদম বাজে কথা বলবেন না। আমার আপনার সাথে কথা বাড়িয়ে কোনো কাজ নেই। ভালো হয় আপনি নিজের চরিত্রের দিকে নজর দিন। আমার চরিত্রের কি হলো? নজর দেন, বুঝে যাবেন। আসছি। প্রিয়তা খাবারের প্লেট আর গ্লাস নিয়ে নিজের রুমের দিকে চলে যায়। ইয়াশও না খেয়ে উঠে বাহিরের দিকে চলে যায়। প্রায় 3টার দিকে পার্লার থেকে বের হওয়ার আগে বুশরা ইয়াশকে কল দিয়ে তাদের নিয়ে যেতে বলে। কিছুক্ষণের মধ্যে ইয়াশ চলে আসে। ইয়াশ বাহিরে এসে প্রিয়তাকে কল দিলে প্রিয়তা কল কেটে দিয়ে বুশরাকে বলে হয়তো ইয়াশ ভাইয়া চলে এসছে, কল দিয়েছিল। বুশরা আর প্রিয়তা বাহিরে চলে এসে দেখে ইয়াশ গাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। ভাইয়া কখন এসেছো? মিনিট 5 গাড়িতে উঠে পড়, বরযাত্রী প্রায় চলে এসেছে। আচ্ছা চল। প্রিয়তা তুই সামনে বস। আমিও পেছনেই বসছি তোর সাথে। কি হয়েছে তোদের? কিছু হয়নি, যা বস। আমি গিয়ে বসছি। তোদের মিটমাট করতে গেলে আমার আজ বিয়ে হবে না। বসা গিয়ে পাশের সামনের সিটে বসে পড়ে। ইয়াশ অসহায়ের মতো প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। কি এমন হয়েছে প্রিয়তার যে নিজে আজকে তার জায়গা ছেড়ে দিল? আর সেদিন কত কিছু করে আবিরাকে পেছনে বসিয়েছিল সে। প্রিয়তা গিয়ে পেছনের সিটে বসে পড়ে। ইয়াশ আর কি করতে পারে, তাই সেও ড্রাইভ শুরু করে দেয়। কয়েক মিনিট পর বাসায় পৌঁছে যায় তারা। প্রিয়তা বুশরাকে নিয়ে ভেতরে চলে যায়। ততক্ষণে বর চলে এসছে। প্রিয়তা আর বুশরা রুমে বসে আছে। বরের বাসার কয়েকজন করে এসে বুশরাকে দেখে দেখে যাচ্ছে। প্রায় সন্ধ্যের আগে প্রিয়তার মা এসে বুশরাকে বাহিরে নিয়ে যেতে বলে। বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার সন্ধে হয়ে যাবে, আবার ওদের তো বাসায় যেতে হবে। প্রিয়তা আর লুবনা দুজন মিলে বুশরাকে নিয়ে যায় বাহিরে। ইয়াশ বরযাত্রীর ওখানে বসে সবার সাথে গল্প করছে। প্রিয়তা আর লুবনা যখন বুশরাকে নিয়ে আসে তখন ইয়াশ এক নজরে প্রিয়তার দিকেই তাকিয়েছিল। দুপুরে প্রিয়তার ওরকম ব্যবহারের জন্য সে তখন প্রিয়তার দিকে ভালোভাবে তাকিয়ে দেখেনি। দূর থেকে যতই তাদের কাছাকাছি আসছিল তত বেশি বোঝা যাচ্ছিল যে প্রিয়তাকে কি অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু প্রিয়তা তার সাথে খারাপ ব্যবহার কেন করছে? শুধু রাতের জন্যই যদি এরকম করে তাহলে তো একটু বেশি বেশি করছে। কিন্তু শুধু রাতের জন্য তো এরকম করার কথা না, নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। এসব ভাবতে ভাবতে ইয়াশ ঠিক করলো বিয়ে চলে যাওয়ার পরপরই প্রিয়তাকে ধরতে হবে, জানতে হবে কি হয়েছে, সে এমন কেন করছে তার সাথে। প্রিয়তা আর লুবনা বর্ষাকে নিয়ে গিয়ে বরের পাশে বসালো। হুমায়ুন এই প্রথম বর্ষাকে শাড়ি পরে দেখলো, তাও আবার একেবারে বউ সাজে। নিজের বউকেও যে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে এটা কখনো হুমায়ুন ভাবতেই পারেনি। তবু আর চোখে বর্ষাকে দেখাই যাচ্ছে না। অতঃপর কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হয়। আর এই বিয়ের মাধ্যমে দুটি হৃদয়ের অসীম ভালোবাসা এক হয়। একে অপরের সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হয় তারা দুজন।
সন্ধে 7টার দিকে বরযাত্রী বিদায় নিলে সবাই বাসার ভেতরের দিকে যার যার রুমে চলে যায়, কারণ লুবনার বিয়ের চেয়েও ছোট করে আয়োজন করা হয়েছে বর্ষার বিয়েতে শুধু তাদের বাসার মানুষগুলোই। লুবনার মা বাবা একদিনের ছুটি নিয়ে এসেছিল সকালে, ভোরবেলায় আবার চলে যাবে। লুবনা আর হিমেল তখনই বাসায় ফিরে গিয়েছে, কারণ ওখানে এখন থাকা প্রয়োজন। ইয়াসের বাবা আর প্রিয়তার বাবা দুজন মিলে বর্ষাদের বিয়ে পড়ানো কাজীকে নিয়ে বাসার ভেতরে ঢুকে সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। যার যার রুম থেকে সবাই বেরিয়ে আসে, সবাই এসে চারপাশে দাঁড়িয়ে যায়। প্রিয়তার বাবা সবাইকে বসতে বললে সবাই বসে। কি হয়েছে? আমরা ভেবেছি আজকে ইয়াশ আর প্রিয়তার বিয়েটা করিয়ে দিতে, তাহলে একদম সব ঝামেলা শেষ। হ্যাঁ, ওদের বিয়ে ঠিক তো অনেক আগে থেকেই, আর বিষয়টা দুজনেই জানি, তাই আমার মনে হয় একেবারে বিয়ে পড়িয়ে দেওয়াই ভালো হবে। এই ছোট, যা তুই পিতাকে নিয়ে আয়, আমি ইয়াশকে নিয়ে আসছি। দুজনের মা দুজনের রুমে চলে যায়। প্রিয়তার মা প্রিয়তাকে বিয়ের কথা বলে প্রিয়তা এক প্রকার আটকে ওঠে। আজকেই বিয়ে মানে? হ্যাঁ, সবাই বাইরে বসে আছে। ইয়াসও হয়তো এতক্ষণে বাইরে চলে গেছে। তুই তাড়াতাড়ি চল। মা, আমি এখন বিয়ে করব না। ঢং, বিয়ের পর ইয়াসকে দেখাস। এখন তাড়াতাড়ি চল। আমি পারবো না এখন বিয়ে করতে। যদি কোনো কারণে রাগ বা অভিমান থাকে পরে মিটিয়ে নিস, এখন এমন করিস না। এমন কিছুই না মা, আমি শুধু বিয়েটা করব না এখন। বাইরে সবাই বসে আছে, মান সম্মান নষ্ট করিস না আমাদের। মা প্লিজ। তুই যদি বিয়ে এখন না করিস তাহলে পুরো বাড়ির মানুষ কি ভাববে সেটা একবার ভাবতো। আমাকেই কেন সবার কথা ভাবতে হবে? কারো কথা ভাবতে হবে না, চল তুই। মা প্রিয়তার মা প্রিয়তার হাত ধরে বাহিরে নিয়ে যায়। বাহিরে সবাই অপেক্ষা করছিল। ইয়াসও বসে আছে একটা সোফায়। প্রিয়তার মা প্রিয়তাকে নিয়ে গিয়ে ইয়াসের পাশে বসিয়ে দিল। প্রিয়তা মনে মনে শুধু ভাবছে, এমন একটা মানুষ সারা জীবনের জন্য তার কপালে জুটে গেল। বারবার সকালের ওই ভিডিওর কথা মনে পড়ছিল, কিভাবে একটা ছেলে অন্য একটা মেয়ের এত কাছাকাছি থাকে। প্রিয়তা একদিকে এসব কথা ভাবছিল, অন্যদিকে কাজী সাহেব তার কাজ করছিল। মায়ের ধাক্কা পেয়ে প্রিয়তা বাস্তবে ফিরে আসে। মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। প্রিয়তার মা সহ সবাই কবুল বলার জন্য বলেই যাচ্ছে। অতঃপর প্রিয়তাও বলে দেয়। ইয়াসকে কবুল বলার জন্য বলতে দেরি হলেও তার কবুল বলতে দেরি হয় না। ইয়াসের কাণ্ড দেখে বাড়ির সবাই হেসে ফেলে। আজকে আরও দুজনের ভালোবাসা একসাথে হলো। দুজনের এই ভালোবাসা যেন আজীবন অটুট থাকে। কিন্তু ইয়াসের জানতেই হবে প্রিয়তার কি হয়েছে। আজ সারা দিন তার সাথে কথা বলেনি। ইয়াস যে সকালে প্রিয়তার ওরকম ব্যবহারের জন্য সারাদিন খাওয়া দাওয়া করেনি সেটা হয়তো প্রিয়তা জানেই না। জানলে হয়তো অনেক আগেই সব কিছু ঠিক হয়ে যেত। ইয়াস আজকে নিজের প্রতি প্রিয়তার চরম অবহেলা দেখেছে। দুজন ভালোবাসার মানুষের ভালোবাসা শেষ করতে অবহেলা আর ভুল বোঝাবুঝি যথেষ্ট। ইয়াস কোনোভাবেই চায় না তার এত বছরের ভালোবাসা একদিনের অবহেলায় হারিয়ে যাক। গল্পগুজব শেষ করে কিছুক্ষণ পর সবাই খেতে বসে। ইয়াস খাবে না বলে নিজের রুমে চলে যায়। প্রিয়তা সবার সাথে বসে খাওয়া দাওয়া করছে। হঠাৎ ইয়াসের কথা তার মনে পড়ে। সকালে ইয়াস বলেছিল আমি উঠে গেলে নাকি শুধু সকালে কেন সারা দিন খাবে না। তার মানে সারাদিন না খেয়ে আছে। গত রাতেও খেয়েছিল কিনা সন্দেহ। তার মানে যদি না খায় তাহলে পুরো দুদিন প্রায় না খেয়ে গেছে। ইয়াসের কথা ভেবে প্রিয়তা এবার আর খেতে পারে না। এদিকে সবার খাবার শেষ হলে যার যার রুমে চলে যায়। প্রিয়তার মা প্লেটে খাবার দিয়ে প্রিয়তাকে নিয়ে যেতে বলে। ইয়াসের বাবাও রুমে চলে যায়। বাহিরে এখন শুধু দুজনের মা আছে। তারা বুঝিয়ে প্রিয়তাকে ইয়াসের ঘরে পাঠিয়ে দেয়। তারা দুজনও এবার নিজেদের রুমে চলে যায়। প্রিয়তা খাবার প্লেট টেবিলে রাখতেই ইয়াস বুঝতে পারে প্রিয়তা চলে এসছে। ইয়াস এতক্ষণ চোখ বন্ধ করে চোখের ওপর হাত দিয়ে শুয়েছিল। প্রিয়তা আসতেই কি বলবে ভেবে পাচ্ছে না সে। এই প্রথম এমন হলো যে ইয়াস প্রিয়তাকে কিছু বলার মতো পাচ্ছে না। প্রিয়তা টেবিলের ওখানেই দাঁড়িয়ে রইল। খাবার খেয়ে নিন। খাবো না, খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি, আমি আমার রুমে চলে যাচ্ছি। তুই গিয়ে দেখ শুধু একবার। কেন, গেলে কি করবেন? তুই শুধু যাওয়ার সাহস কর, দেখ কি করি। প্রিয়তা দরজা খুলতে যাবে, ঠিক তখন বুঝতে পারে দরজা বাহির থেকে লাগানো। তার মানে দুজন দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে গেছে। দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে গিয়েছে।
নইলে আমার এত ইচ্ছে নেই কোনো চরিত্রহীন লোকের সাথে একই রুমে থাকার। এই তুই চরিত্রহীন কাকে বলছিস? আমাকে? আপনি নয়তো কে? আমি চরিত্রহীন হওয়ার মতো কি কাজ করলাম? সেটা নিজের খেয়াল করে দেখুন। আমার খেয়াল হচ্ছে না, প্লিজ আমাকে বলবেন একটু আমি কি করেছি? আপনার তো আমাকে দিয়ে হয় না, তাই না? তার জন্যই তো অন্য মেয়েদের সাথে ওরকম ক্লোজ হন। দেখো প্রিয়, একদম বাজে কথা বলবি না। এমনিতেই গতকাল থেকে না খেয়ে আছি, আর রাগ বাড়াস না। না খেয়ে আছেন, এখন কি সেটাও আমার দোষ? আমি তোর দোষ দিচ্ছি না। দোষ থাকলে তো দেবেন, চরিত্রহীন ব্যক্তি একটা। দেখ প্রিয়, এমন ব্যবহার করিস না যাতে করে পরে পস্তাতে হয়। তুই অনেক বেশি করছিস, অনেক বেশি। এভাবে না বলে কি হয়েছে সেটা বল। যদি তুই সঠিক হোস তাহলে আমি কোনোদিন এই মুখ নিয়ে তোর সামনে আসবো না, আর যদি তুই ভুল হোস তাহলে আমি দূরে যাব না। যদিও অনেকটা আঘাত করে ফেলেছিস আমাকে তুই। প্রিয়তা তার ফোনের ভিডিও বের করে ইয়াশের সামনে ধরে। ইয়াশ ভিডিও দেখতে থাকে। ইয়াশ ভিডিওটি দেখে বিছানা থেকে নিজের ফোনটা আনতে গেল। প্রিয়তা যে এরকম ছোট্ট একটা বিষয় এত বড় করবে সেটা ইয়াশ ভাবতেও পারেনি। এজন্যই হয়তো বলে, মেয়েরা বোঝে কম, চিল্লায় বেশি। ও, প্রিয়তা তো চিল্লায়নি, মুখে রুমাল গুজেছিল। ইয়াশ এবার নিজের ফোনের ভিডিও প্রিয়তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার আমার ফোনের ভিডিও দেখ। আমি সবসময় এরকম ভিডিও করে রাখি শুটিংয়ে, যেন ছোট কোনো ভিডিও কেউ আমার ইমেজ নষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলেও আমার কোনো ক্ষতি কেউ করতে না পারে। ওই ভিডিওটা শুটিংয়ের শর্ট ক্লিপ ছিল, এটা দেখ, বুঝতে পারবি। আর এটার জন্য তুই কিনা আমার সাথে সারাদিন এমন ব্যবহার করলি। প্রিয়তা ভিডিও দেখতে শুরু করে। সম্পূর্ণ ভিডিও দেখার পর প্রিয়তা ভাবছে এখন ইয়াশের থেকে কিভাবে মাপ চাইবে। ইস, বেচারাকে সারা দিন কষ্ট দিয়েছে সে, কিন্তু তারই বা কী করার ছিল? যা নিজের চোখে দেখেছে তাই তো বিশ্বাস করেছে। নিজের চোখও যে ভুল দেখবে এটা তো সে জানতো না। প্রিয়তা অসহায় নজরে ইয়াশের দিকে তাকায়। লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়িস, আমি সোফায় ঘুমালাম। আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাবো। তোকে বলেছি বিছানায় ঘুমাতে। আমিও বলেছি সোফায় ঘুমাবো। প্রিয়, মেজাজ খারাপ হয়ে যাবে এবার। হ্যাঁ, আপনি তো কতদিন আমাকে কত কষ্ট দিয়েছেন, আমি তো আপনাকে কষ্ট দেইনি। আজকে শুধু কথা বলিনি জন্য আপনি আমার সাথে এরকম করছেন, তাও আমি আজকে নতুন বউ। শোন, আমাকে নিয়ে কোনো খারাপ লাগা সৃষ্টি হলে, সন্দেহ হলে আমাকে বলবি, সেটা পরিষ্কার হয়ে যাবে। এভাবে পুষে রাখলে দূরত্ব শুধু বাড়বে। আমি চাই না আপনি কোনো মেয়ের সংস্পর্শে আসুন, হোক সেটা সত্যি বা অভিনয়। আপনার এই অভিনয় জগৎ আমাকে ভালো থাকতে দেয় না। আমার এই কাজটাই সিগনেচার করা হয়েছিল, তার জন্য করতে হয়েছে। আমিও ভেবেছি এখানে আর আমি থাকবো না, সামনে আমার ফাইনাল পরীক্ষা। সত্যি বলছেন? হ্যাঁ, আমি কিছুদিন আগে ভেবে রেখেছি এই জগৎ একদম বাজে, এটা আমার জন্য নয়। এবার আমার শান্তি। প্লেটে খাবার রাখা আছে, খেয়ে নিন এবার। হ্যাঁ, ভীষণ ক্ষুধা পেয়েছে। সরি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ, অনেক। আমি ভাবতেও পারিনি প্রিয়তা এত বোকা। আমি রাখছি না, আমি রাখলে আজকের রাতটাই মাটি হয়ে যাবে। কেন? আজকে কি? প্রিয়তার দিকে এগিয়ে আসতে আসতে ইয়াশ কথাটি বলে। প্রিয়তাও না পিছিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। জড়িয়ে ধরবো? না, আমার বুক এত সস্তা নাকি? সস্তা কে বললো? 3 বার কবুল বলে কিনে নিয়েছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ তাই। তবু এখানে আপনার জায়গা হবে না। আপনি বললেন আর আমি শুনলাম, তাই না? প্রিয়তা আর দেরি না করে ইয়াশকে জড়িয়ে ধরে। ইয়াশের হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়েই চলেছিল। প্রিয়তা কান ফেলে সেটা শুনতে থাকে। ইয়াশও এবার আর দেরি না করে প্রিয়তাকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর প্রিয়তা ইয়াশকে ছেড়ে দেয়। কি হলো, ছাড়লি কেন? তোকে বুকে রাখতে ভালোই তো লাগছিল। যত ইচ্ছে রাখবেন, আগে খেয়ে নিন। আমিও ঠিক মতো খাইনি, খাইয়ে দেবেন আমাকে। আচ্ছা, বিছানায় গিয়ে বস। তুমি করে বলতে হবে। আর কি কি বলতে হবে? ভালোবাসি কথাটা শুনিনি। আচ্ছা, সব হবে। এখন গিয়ে বিছানায় বস। সরি, বসো। ইয়াশ টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে এসে নিজে খায় আর প্রিয়তাকে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে প্লেট টেবিলে রেখে ফ্রেশ হয়ে আসে ইয়াশ। প্রিয়তা বসে আছে, তারও চেঞ্জ করা প্রয়োজন। ইয়াশ প্রিয়তার মুখ গোমরা দেখে এগিয়ে যায়। কি হয়েছে? আমি চেঞ্জ করব, কিন্তু রুম তো বাইরে থেকে আটকে দেয়া। এটাতেই তো সুন্দর লাগছে। চেঞ্জ করব আমি। কেন? সুন্দর লাগছে তো। ড্রেস অনেক ভারী। আচ্ছা, ওয়েট। ইয়াশ তার ব্যাগ থেকে একটা কালো টি শার্ট বের করে প্রিয়তার দিকে এগিয়ে দেয়। নাও। কি এটা?
টি শার্ট, এটা পরে এসো। হ্যাঁ দেন, এটা হলেই হবে। প্রিয়তা তাড়াহুড়ো করে নামতে গিয়ে ওড়নায় পা বেঁধে পড়ে যেতে লাগলে ইয়াশ ধরে নেয়। ইয়াশ এক পলকে তাকিয়ে আছে প্রিয়তার দিকে, দুটো নেশাক্ত চোখ তার দিকেও তাকিয়ে আছে। প্রিয়, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কথাটা শোনা মাত্র প্রিয়তার চোখ বন্ধ হয়ে যায়, হৃদক্রিয়া বেড়ে যায়। না, ভালোবাসি শব্দটা বলে প্রিয় মানুষটি তাকে ঘায়েল করে দিতে পারে। শব্দটা খুব পরিচিত, আগে শুনলেও এমন লাগেনি, তবে আজকে কেন সব যেন উলট পালট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এভাবেই কেটে যায়। ইয়াশ প্রিয়তাকে ছেড়ে দেয়। এখনও যেন দুজনের এত কাছে চলে আসার ঘোর কাটেনি। প্রিয়তা লজ্জা মাখা মুখ নিয়ে ওয়াশরুমে চলে যায়। আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে। এভাবে সে ইয়াশের দিকে তাকিয়েছিল, ভাবতেই হাসি পাচ্ছে। প্রিয়তা ইয়াশের দেওয়া টি শার্ট পরে নেয়, তবে সেটা তার তুলনায় অনেক বেশি বড়। টি শার্ট পরেও যে কখনো ইয়াশের সামনে যেতে হবে এটা কখনো ভাবতেই পারেনি সে। টি শার্ট পরে দুপাশে টানতে টানতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে প্রিয়তা। প্রিয়তার এরকম টানাটানি দেখে ইয়াশ হেসে ফেলে। আমার টি শার্ট এমনি বড় হয়েছে, তার উপর এত টানাটানি কেন করতে হবে? আমি কখনো টি শার্ট পরিনি, কারোর সামনে যাওয়া তো দূর। অথচ শহরের মেয়েরা টি শার্ট পরেই বাহিরে ঘুরে বেড়ায়। আমি শহরের মেয়ে না। শহরের হতেও হবে না, তুমি প্রতিদিন শাড়ি পরবে। প্রতিদিন শাড়ি পরলে আমাকে আর শাড়িতে ভালো লাগবে না। কে বলেছে শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগে? পরে শাড়িতে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেলে আর সুন্দর লাগবে না। চোখটা আমার, তোমার এত সব ভাবতে হবে না। তো কি ভাববো? তুমি শুধু আমাকে ভাববে, আমি সবটা ভেবে নেব। ইয়াশের এমন কথায় প্রিয়তা লজ্জা পেয়ে যায়। সব সময় তো তার কথায় ভাবে, তবুও ইয়াশের এমন কথায় তার দিক থেকে নজর সরিয়ে অন্যদিকে না দিয়ে পারল না। ইয়াশ নিজের হাত দিয়ে প্রিয়তার মুখ তার দিকে ঘুরিয়ে নিল। প্রিয়তা মুখ নিচু করতে চাইলে তবুও ইয়াশ তার মুখ নিচু করতে দিচ্ছে না। ছাড়ুন, আমার লজ্জা লাগছে। খুব তো জড়িয়ে ধরতে চাইতে, এখন তাকিয়ে থাকতে এত লজ্জা? ভুল হয়ে গিয়েছে আমার। ভুলের মাসুল তো এবার দিতেই হবে। বলতে বলতে ইয়াশ প্রিয়তার দিকে এগিয়ে যায়। প্রিয়তার পরিস্থিতি খারাপ দেখে এদিক ওদিক দৌড়াতে থাকে। ইয়াশ প্রিয়তার পাগলামি দেখে দাঁড়িয়ে যায়। মানে এটা কেমন মেয়ে, বরের কাছে না এসে ছোটাছুটি করছে। আমি কি এখন তোর সাথে এরকম দৌড়াদৌড়ি করব? প্রিয়, আমি শুয়ে পড়লাম, থাক তুই। আবার তুই করে কেন? তুই আমার সাথে এরকম করবি আর আমি অতি রোমান্টিক হয়ে তুমি বলবো? প্রিয়তা এবার ইয়াশকে জড়িয়ে ধরে। ইয়াশও মুচকি হেসে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা এবার ইয়াশের বুক থেকে মাথা তুলে ইয়াশকে উদ্দেশ্য করে বলে, কপালে এখনো একটা আদর পাইনি আমি। আমার বরটা খুবই আনরোম্যান্টিক। আমি তো আমার বউটাকে কাছেই পাচ্ছি না। কাছে আসলে তো আদর পাবে, তাই না? তো এখন আপনার সব থেকে কাছে আছে কে? আপনার বউয়ের আত্মা? বউয়ের আত্মা হবে কেন? এটা তো আমার আত্মা, জান, সব কিছু। বলে ইয়াশ প্রিয়তাকে কোলে তুলে নেয়। প্রিয়তাও লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এক চোখ খুলে ইয়াশের দিকে তাকায়। এভাবে কেউ আচমকা কোলে তুলে নেয় নাকি? এখন আর কোনো কথা না, একদম চুপ। আমার যেভাবে ইচ্ছে কোলে নেব, তোমার কোনো কথা আজ আমার কানে পৌঁছাবে না। কি নোংরা কথা বাবা! আপনার কাছে ভালো হয়ে আমার কি কোনো লাভ আছে বলেন? 3 কবুল বলে একদম হালাল করে নিয়েছি। প্রিয়তা কিছু বলবে ঠিক তখনই ইয়াশ প্রিয়তার ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয় আজ আর কোনো কথা নাই। প্রিয়তাও চুপ হয়ে যায়, আর কোনো কথা বলার সাহস করে না সে। ইয়াশ প্রিয়তাকে বিছানায় শুয়ে দিয়ে পাশে থাকা সুইচ বোর্ড থেকে সুইচ টিপে লাইট অফ করে দেয়। অতঃপর আরও একজোড়া ভালোবাসার সাক্ষী হয় এই রাত্রি। বাসর ঘরে বসে অপেক্ষা করছে বুশরা। রাত অনেক হয়ে গিয়েছে। রুমে অনেকেই ছিল, কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। হুমায়ুন এখনও রুমে আসেনি। বুশরা বসে বসে ভাবছে প্রতিটা গল্প সিনেমার মতো নতুন বরেরা বাহিরে কি করে। আরও প্রায় 10 মিনিট কেটে যাওয়ার পর হুমায়ুন রুমে ঢুকলো। হুমায়ুনের রুমে প্রবেশ করা বুশরা টের পেল। দরজা আটকে বুশরার পাশে গিয়ে বসে। আপনি এত দেরি কেন করলেন? সবাই চলে গিয়েছে, অনেকক্ষণ হলো। সরি বুসরা, আসলেই অনেক দেরি হয়ে গেল। তুমি যাও, চেঞ্জ করে এসো, অনেক রাত হয়ে গিয়েছে। এত ভারী শাড়ি পরে থাকতে হবে না। শোনো, এই শাড়িটা পরে এসো। শাড়ি পরতে হবে? হ্যাঁ, আজকের রাতটা অন্তত প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, চেঞ্জ করে আসি। এত প্লিজ বলতে হবে না। বুশরা শাড়ি নিয়ে চেঞ্জ করতে চলে যায়। হুমায়ুন পাঞ্জাবির পকেট থেকে বেলি ফুলের মালা বের করে বিছানায় মাথার পাশে রেখে শুয়ে পড়ে।
কিছুক্ষণ পর বুশরা রুমে এসে দেখে হুমায়ুন চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছে। ঘুমিয়ে গিয়েছে কিনা বুঝতে পারছে না। বুশরার উপস্থিতি বুঝতে পেরে চোখের ওপর থেকে হাত সরিয়ে বুশরার দিকে তাকায় হুমায়ুন। কি সুন্দর লাগছে তাকে এই শাড়িতে। কুচি এলোমেলো দেখে হুমায়ুন বুশরার দিকে এগিয়ে আসে। কুচি তো ঠিক করা হয়নি, আমি ঠিক করে দিচ্ছি। এত কেয়ারিং জামাই কই ছিল শুনি? একদম রাজরানি করে রাখবো। নিজের সবটুকু দিয়ে আমার এই প্রিয় মানুষটিকে ভালো রাখবো। কেয়ার কাকে বলে বুঝতে পারবে। মুখে বললে তো হবে না, আমি দেখতে চাই। নাও, এবার কুচি একদম পারফেক্ট। আমি যা বললাম তা প্রমাণ করতে কি কি করতে হবে। আপাতত আমাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেবেন। তার আগে এখানে দাঁড়াও। বুশরাকে দাঁড় করিয়ে ফুলের মালা নিয়ে এসে বুশরার চুলে খোপা করতে বলে। বুশরা খোপা করলে হুমায়ুন বুশরার খোপায় ফুল গুজে দেয়। বাহ, প্রথম থেকে ইমপ্রেস করার কাজ। বউকে ইমপ্রেস কেন করতে যাব? এটা তো ভালোবাসা। মুখ থেকে তো একবারও বের হলো না কথাটা। হুমায়ুন ততক্ষণে বিছানায় গিয়ে পা নামিয়ে বসেছে। বুশরার কথা শুনে বুশরাকে টেনে নিজের দিকে নিয়ে এসে পাশে বসিয়ে দেয়। মুখটা নিজের দিকে এগিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বুশরার কানে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। জড়িয়ে ধরবেন না? সারা রাত আজকে আমার বুকেই রাখবো তোমায়, হবে না? হুমায়ুন এবার বুশরাকে আলতো করে নিজের বুকে টেনে নেয়। প্রিয় মানুষকে বুকে রাখতে বা থাকতেও কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। প্রিয়জনের বুকে এক প্রকার শান্তি অনুভব করা যায়। বুশরা হুমায়ুনের বুকে কান ফেলে হৃদস্পন্দন শুনতে থাকে। ভালোবাসার পূর্ণতা যেন এখানে এসে থেমে গিয়েছে। সকালে ঘুম ভাঙে প্রিয়তার। নিজের অবস্থান কোথায় সেটা বুঝে উঠতে পারে না সে। চোখ খুলতেই দেখে কেউ তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কেউ তাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে। কে হতে পারে? ভাবতেই গত রাতের কথা মনে পড়ে যায়। ইয়াসের কথা মনে করে লজ্জা পেয়ে তার বুকেই মুখ লুকায়। ইয়াসের বুকে লোমগুলো মুখে লাগলে কেমন যেন আরেকটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়। সে নিজেও জড়িয়ে ধরে ইয়াসকে। কত বছর অপেক্ষার পর তাকে কাছে পেয়েছে সে। প্রিয়তা ইয়াসকে শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো, বুকের মধ্যে থেকে এত নড়াচড়া করলে হবে? আপনি জেগে? জেগেছিলাম না, আমার বউ খুব নড়াচড়া করে, তার জন্যই ঘুম ভেঙে গেল। কোথায় নড়াচড়া করলাম আমি? এই যে মাত্র। আমাকে ছাড়ুন, তাহলে আর নড়বো না। দূরে যেতে দেওয়ার জন্য বিয়ে করেছি নাকি? নড়তেও দেবেন না, আবার সরে শুতে চাইলে তাও দেবেন না। না, আমার বউ চুপ করে জড়ো হয়ে আমার বুকের মধ্যে থাকবে। কতদিন ধরে এখানে মাথাটা রাখতে যাচ্ছিল, আমি রাখতে দেইনি, শুধু এই দিনের অপেক্ষায়। আগে থেকে জড়িয়ে ধরলে কি এই অনুভূতি পাওয়া যেত? এখন থেকে সব সময় এখানে থাকলেও সমস্যা নেই। একটা কথা জিজ্ঞেস করি? কি কথা শুনি? কবে থেকে আমাকে ভালোবাসেন? এটা জানতে হবে? না জানলে হয় না? না হয় না, বলতে হবে। সকাল সকাল ঘুমোতে না দিয়ে আপনার এসব জানতে হবে? হ্যাঁ বলেন না প্লিজ। আমার মা যখন থেকে তোকে বৌমা বলে ডাকতো। কি সত্যি? মিথ্যা কেন বলবো? ইস, আমাকে 2-1 বছর আগে জানাতেন। কেন? তাহলে কি হতো? প্রেম করতাম। এখন করব? প্রেম করলে তো আর এখন যেমন জড়িয়ে ধরে শুয়ে আছি এইভাবে থাকতে দিতেন না। জড়িয়ে ধরতেন একটু আধটু। আর এখন যা করব সব হালাল, দরকার কি ওসবে যাওয়ার? তার থেকে ভালো হয় আরো কাছে এসে আদর করে দেই। না। এভাবে চিৎকার করলে সবাই কি ভাববে? বেয়াদব মেয়ে একটা। সরি। ইয়াস প্রিয়তার দিকে এক পলকে তাকিয়ে আছে দেখে প্রিয়তা লজ্জা পায়। প্রিয়তা লজ্জা পেয়ে ইয়াসের বুকে আবারও মাথা রেখে থাকে। ইয়াসও হাসতে থাকে প্রিয়তার কাণ্ড দেখে। আপনি আমার দিকে এভাবে তাকাবেন না তো। কেন? এভাবে তাকালে কি হবে? আমার লজ্জা লাগে। লজ্জা কেন লাগবে? আমি কি আমার প্রিয়র দিকে ভালোবাসাময় চোখে দেখতেও পারবো না? আপনি তো দেখতে পারবেন, কিন্তু আপনি এভাবে তাকালে আমার খুব লজ্জা লাগে। আহারে আমার লজ্জাবতী, এত লজ্জা পেলে আমাদের সংসার বাচ্চা কাচ্চা কিভাবে হবে? আমার মা তো বলেই দিয়েছে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তার নাতি নাতনি লাগবে। থামবেন আপনি? কেন? বউয়ের কাছে কোনো লিমিট নেই? আপনি ঘুমান, আমি উঠছি। এখনই কেন উঠতে হবে? স্ত্রীর দায়িত্ব, বর যতক্ষণ শুয়ে থাকবে স্ত্রীও ততক্ষণ শুয়ে থাকবে। মোট কথা, স্বামীকে সঙ্গ দিতে হবে, এটা স্ত্রীর একমাত্র দায়িত্ব ও কর্তব্য। এসব কোন আইনে লেখা? যে আইনে লেখা শাড়ি পরলে রাগ দেখানো যাবে না, সেই আইনে। আমি পারবো না আর শুয়ে থাকতে। শুধু শুধু শুয়ে থাকতে কে বলেছে? তাহলে আর কি করব?
আপনাকে কিছু করতে হবে না, শুধু জড়িয়ে ধরে আরেকটু ঘুমাতে দেন। বলেই প্রিয়তাকে আবারও জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে ইয়াশ। প্রিয়তাও আর কিছু না বলে ইয়াশের বুকে মুখ লুকায়। বাড়িতে আজকে নানা রকম রান্না হচ্ছে, 2টা বিয়ে একসাথে হয়েছে বলে কথা। এরকম আনন্দের দিনে বারবার মিসেস আঞ্জুয়ারার ফোনে কল আসছে, আর সে এত সব কিছু খুব মিস করছে, কান্নাকাটিও করছে। তার একমাত্র ভাইয়ের বিয়ে এভাবে হয়ে গেল। আঞ্জুয়ারা মেয়ের সাথে কথা বলছিলেন, এমন সময় ইয়াশের রুমের দরজায় প্রিয়তার গলা শুনতে পাওয়া যায়। তিনি পরে কল করবেন বলে কল কেটে দেন। কে আছো বাইরে? দরজা এখনো খুলে দাওনি কেন? আর কতক্ষণ রুমে থাকতে হবে? আমার কিন্তু এখন বিরক্ত লাগছে মা। প্রিয়তার গলা শুনে ইয়াশের মা আর প্রিয়তার মার খেয়াল হয় তারা তো রাতে বাহির থেকে দরজা আটকে দিয়েছিল। বর্ষার মা সহ সবাই রান্নাঘরে হাসতে থাকে। লুবনার মা গিয়ে দরজা খুলে দিতে যেন রুমের ভেতর থেকে আগুনের গোলা বের হয়ে সোজা এগিয়ে যায়। 2 কোমরে 2 হাত দিয়ে প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই শব্দ করে হেসে ওঠে। সবার হাসি দেখে প্রিয়তা ভ্রুকুচকে বলে, সমস্যা কি? তোমাদের রাতে দরজা আটকাতে বলেছে কে তোমাদের? দরজা না আটকালে কি তুই ওই রুমে থাকতি? সেটা পরের ব্যাপার, আগে বলো তোমরা দরজা আটকিয়েছো কেন? দরজা আটকে রাখতে হয় তাই। এই তোমরা না মা হও, মানে ভাবিদের মতো আচরণ কিভাবে করো? তোমরা লজ্জা লাগে না? বাসায় কোনো পুরুষ আসছে বুঝতে পেরে আঞ্জুয়ারা বেগম প্রিয়তাকে টেনে রান্নাঘরে নিয়ে নেয়, নিজের দিকে তাকাতে বলে। অতঃপর প্রিয়তা নিজের দিকে তাকিয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। প্রিয়তার অবস্থা দেখে সবাই আবারও হেসে ফেলে। আমার ছেলেটা টি শার্টও ছাড়েনি প্রিয়া। ড্রেস চেঞ্জ করার উপায় রেখেছিলে তোমরা? আমার রুমে যাব আর দেখি দরজা আটকে রাখা হয়েছে। এখন যা ফ্রেশ হয়ে নে, তোর বিছানায় শাড়ি রাখা আছে। আমি শাড়ি পরতে পারি না জানোই তো। ধরে বেঁধে বিয়ে তো দিয়েই দিল। মা শাড়ি পরানো শিখিয়েছো? আমি আমার পাতলা কোন জামা পরছি? না, শাড়ি পরতে হবে। আমরা তো কাজ করছি। ইয়াসকে বলেছি চুড়ি ধরে দেবে, এটা তো তার দায়িত্ব। বড় মা। প্রিয়তা আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। নিজের রুমে ঢুকে বিছানায় একটা প্যাকেট দেখে এগিয়ে যায়। প্যাকেট থেকে শাড়ি বের করে দেখে লাল টকটকে একটা শাড়ি রাখা। শাড়িটা অসম্ভব সুন্দর। প্রিয়তার শাড়িটা হাতে নিয়ে খুশি মনে ওয়াশরুমে চলে যায়। আজকে তার একা একা শাড়ি পরা শিখতেই হবে বলে মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেয়। প্রিয়তা কোনো রকমে নিজের শরীরে শাড়ি জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বের হয়ে রুমে শাড়ি পরবে বলে শাড়ি শরীর থেকে নামাতে যাবে, অমনি বিছানার দিকে চোখ গেলে দেখে ইয়াশ শুয়ে আছে। সাথে সাথে শাড়ি ঠিকঠাক করে নেয়। আপনি আমার রুমে? কি হলো? আপনি আমার রুমে কেন? আমি শাড়ি ঠিক করব, আপনি বাইরে যান। আমি ছাড়া আপনি শাড়ি ঠিক করতে পারবেন না ম্যাম, আপনার এই গুণটা নেই। কি? আমি একাই শাড়ি পরবো, বাইরে যান আপনি। রাগ করলে কাজের কাজ হবে না, সারাদিন এমনভাবেই থাকতে হবে। তার চেয়ে ভালো আমি সাহায্য করি। বিছানায় শুয়ে শুয়ে কি করছেন? বউ যে এভাবে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, চোখে পড়ছে না? মেনে নিলি তাহলে যে তুই একা শাড়ি পরতে পারবি না? এই আমি কি বিয়ে করেছি আপনার সাথে যুদ্ধ করতে? আর আপনি আমার সাথে তুই করে বলছেন কেন? বড় মাকে ডাকবো? বড় মা? পাগল হয়েছিস নাকি? যে কোনো কিছুতেই বড় মাকে ডাকতে হবে, তাই না? আমার কথার অবাধ্য হলেই পুরুষ নির্যাতন হবে। আর যদি বেশি ভালোবাসা হয় তাহলে কাকে বলা হবে শুনি? থাক, আর লজ্জা পেতে হবে না। শাড়িটা ঠিক করে নেন। নিজে বারবার লজ্জা দেবে সেটা কিছু না, আমি লজ্জা পেলেই দোষ। বরের কাজই হচ্ছে বউকে লজ্জা দেওয়া, এটা আমাদের বরগত অধিকার। এখন শাড়ি ঠিকমতো পরে আমার চোখের শান্তির ব্যবস্থা কর। মনের শান্তি মিলবে না? আপনি পুরোটাই আমার মনের শান্তি, দেখলেই শীতল হাওয়া বয়ে যায় হৃদয়ে। হয়েছে, এখন তাড়াতাড়ি শাড়ির কুচি ঠিক করে দেন, বাকিটা আমি ঠিক করে নিচ্ছি। বাসায় যাওয়া কবে? তা তো জানি না। কেন? নতুন নতুন বিয়ে হয়েছে, বউ নিয়ে ঘুরবো ফিরবো। বাড়িতে এত মানুষের মধ্যে থাকতে কি ভালো লাগে নাকি? এত মানুষের মধ্যে দেখা যাবে, বউকে একা একটু কাছে পাওয়াই যাবে না। মানে একদম লাজ লজ্জা গুলিয়ে খেয়ে নিয়েছেন, তাই না? গতবার লুবনার বিয়েতে এসেছিলাম, এবার এখানে এসে এরকম একটা আনরোমান্টিক মেয়েকে বিয়ে করতে হবে জানলে আমি নেপাল থেকে আসতামই না। খুব উপকার করেছেন এসে। এবার এই মেয়েটাকেই সারা জীবন সহ্য করে নিতে হবে। কিভাবে যে সহ্য করব
সেটাই ভাবছি। ইয়াশ এই, আমি তোকে বিয়ে করেছি ভাইয়া ডাক শোনার জন্য নাকি? ওটা তো ভুলে বের হয়ে যাচ্ছিল। আর যদি মুখ বের হইতে দেখেছি? শাড়ি পরে প্রিয়তা তৈরি হতে থাকে। ইয়াশ বাহিরে চলে যায়। প্রিয়তা তৈরি হয়ে নিজেও বাহিরে আসে সবাইকে দেখাতে যে তাদের কাছে প্রিয়তাকে কেমন লাগছে। সন্ধ্যায় বুশরা, হুমায়ুন, লুবনা, হিমেল চলে আসায় সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। প্রিয়তাও তাদের সাথেই ছিল। কেউ ভাবতেই পারেনি প্রিয়তা আর ইয়াশের বিয়ে এভাবে হয়ে যাবে। প্রিয়তা আর ইয়াশের বিয়ে নিয়ে কথাই হচ্ছিল। সারাটা বিকেল সবাই খুব মজা করে কাটিয়ে দেয়। লুবনার মা বাবা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। তারা একমাত্র যারা কিনা অল্প কিছুক্ষণের জন্য আনন্দে সবার সাথে যোগ দিতে পারে, কিন্তু নিজেদের ইচ্ছে মতো থাকতে পারে না। বাড়ির বড়রা নিজেদের রুমেই ছিল। বাহিরে ড্রয়িং রুমে বসে বাকি 5 জন গল্প করছিল। ইয়াশ বাহিরে গিয়েছিল বিকেলে। সন্ধ্যায় বাসায় ফিরে সবাইকে একসাথে আড্ডা দিতে দেখে। ইয়াশকে আসতে দেখে প্রিয়তা তাকিয়ে থাকে। সে সাদা পাঞ্জাবি পাজামা কখন পরল? লম্বা চওড়া মানুষ গায়ে সাদা পাঞ্জাবি পাজামা অসম্ভব মানিয়েছে। যদিও ইয়াশকে সবকিছুতেই খুব ভালো মানায়। ইয়াশ যেই তার মা বাবার রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখন লুবনা পেছন থেকে ডাক দেয়, আমাদের সাথে আড্ডা দিবে না? মার সাথে একটু কথা আছে, তোমরা আড্ডা দাও। কথা বলে চলে এসো। শরীরটা ভালো লাগছে না, প্লিজ তোমরা কন্টিনিউ করো। আপনার কি বেশি খারাপ লাগছে? হুম, তোমরা আড্ডা দাও, আমি মার রুমে গেলাম। ইয়াশ আর কথা না বাড়িয়ে চলে যায়। ওহো, একদিনেই তুই থেকে তুমি? তো কি বউয়ের সাথে তুই করে বলবে নাকি? চুপ থাক বুশরা। এখন সে তুই বললে তুই বলতি যে বউ হয়ে গেছিস, তুই বলছে কেন? এসব বাদ দিয়ে কি নিয়ে যেন কথা হচ্ছিল সেটা বল। সবাই আবার কথা শুরু করে। এদিকে হুমায়ুন শুধু বুশরাকে ইশারা করে বুঝিয়ে যাচ্ছে তার এখানে এত আড্ডা দিতে ভালোই লাগছে না, কিন্তু বুশরা সেটা বুঝেও না বোঝার মতো করে বসেই আছে। হুমায়ুনের কপালে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তোমরা বাসায় ফিরবে কবে? আমার তো আজকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, কয়েকটা দিন হাতে আছে। আগামীকাল বাসায় ফিরতে পারলেই ভালো হতো। তোমরা এখানে কয়েকটা দিন থাকবে বলেছিলে, আমি তো আর কাজের মধ্যে যাচ্ছি না, আর যাবও না। পড়ায় মন দেব, আর পড়া শেষ হলে 3 বছরের কোর্স করতে বাহিরে যেতে হবে। এখন একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হ বাবা। আগে তো একটা চিন্তা ছিল, কিন্তু এখন সেটাও নেই। আমার এখানে একটু গ্রাম্য পরিবেশ, কিছুদিন থাকি। তুই পিতাকে নিয়ে কালকেই চলে যা। প্রিয়তাও থাকুক, সমস্যা নেই। না, ওর তো স্কুল হচ্ছে, সামনেই তো পরীক্ষা। আচ্ছা, বলে দেখি, গেলে নিয়ে যাব। হ্যাঁ, তোমরা যাও। আমরা বুড়ো বুড়ি একটু এখানে কয়েকটা দিন কাটাই। অফিস সব ম্যানেজার দেখবে। তবুও তুমি প্রতিদিন সময় করে একটু যেও। ঠিক আছে। ইয়াশ মা বাবার রুম থেকে বেরিয়ে গিয়ে সবার সাথে একটু কথাবার্তা বলতে সোফায় গিয়ে বসে। কারণ কালকেই যদি চলে যেতে হয় তাহলে তো সবার সাথে আর তেমন কথাই হবে না। ইয়াশকে তেমন আড্ডায় পাওয়া যায় না। একটু সময়ের জন্য পেলেই সবাই খুব খুশি হয়ে যায়। এই যেমন আজকে ইয়াশ তার মা বাবার রুম থেকে তাদের কাছে এসে বসায় সবাই অনেক খুশি হয়েছে। এই যে বাড়ির 2 জামাই, ভালো তো? তুই শালিকের বিয়ে খাচ্ছিস, ভালো থাকবো না কেন? আচ্ছা, তাই নাকি? আরেক জামাইয়ের কি খবর? বিয়ে করে নতুন বউ নিয়ে আড্ডা দিতে ভালোই লাগছে। আড্ডা দিচ্ছি এই তো। কিন্তু মুখের ভঙ্গিমা বলছে ঘুম ধরে গিয়েছে। তা অবশ্য ঠিক। সবাই বসে কথাবার্তা বলতে থাকে। প্রায় কিছুক্ষণ কেটে যায়। থাক সবাই, আমি রুমে গেলাম, ভালো লাগছে না। প্রিয়তা, একটু রুমে এসো তাড়াতাড়ি। কথাটা বলেই ইয়াশ নিজের রুমে চলে যায়। লুবনা প্রিয়তাকে পাঠিয়ে দেয়, কারণ বুঝতে পারে ইয়াশের হয়তো শরীর খারাপ লাগছে। প্রিয়তা সবার কথা মতো আড্ডার আসর থেকে উঠে ইয়াশের রুমের দিকে যায়। দরজায় গিয়ে দেখে ইয়াশ রুমে নেই, তাহলে হয়তো ওয়াশরুমে গেছে। প্রিয়তা গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। ইয়াশ তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমে এসে দেখে প্রিয়তা বিছানায় বসে আছে। আপনার কি বেশি খারাপ লাগছে? কেমন লাগছে আপনার? হ্যাঁ, খারাপ লাগছিল, এখন ঠিক আছি।
বলেই টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেয়ে নেয়। প্রিয়তা এগিয়ে আসে ইয়াসের দিকে। জ্বর আসছে কিনা দেখার জন্য ইয়াসের কপালে হাত দেয়। ইয়াস প্রিয়তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের বুকের বাম পাশে রাখে। দুজন দুজনের দিকে তাকায়। প্রিয়তা বুঝে ওঠার আগে ইয়াস মুচকি হেসে দেয়। আমার বউটাকে আজকে কাছেই পাচ্ছিলাম না, তাই খুব অসুস্থ অসুস্থ লাগছিল। ও আচ্ছা, এই ব্যাপার। তো এখন কেমন লাগছে জামাই সাহেব? আমার বিবি সাহেবা আমার কাছে থাকলেই আমি ভালো থাকতে পারি। আরো ভালো থাকতে হবে? তুমি রাখলেই আমি থাকতে পারি। কিভাবে আরো ভালো থাকতে পারি? আরো বেশি কাছে এসে। এই, আপনি এত লজ্জাহীন কিভাবে হয়ে গেলেন বলেন তো? এই যে 3 কবুলই তো তার কারণ। 3 কবুল বলার পর থেকে কেমন লজ্জা বিদায় নিয়েছে। তাই নাকি? ইস। প্রিয়তা ততক্ষণে ইয়াসের বুক থেকে হাত নামিয়ে নিয়েছিল। ইয়াসের এভাবে বুকে হাত দেওয়া দেখে চমকে যায়। আবার কি হলো? এভাবে বুকে কেন হাত দিলেন? তোমার হাসিটা বুকে বিঁধে গেল। ধুর, কি যে বলেন না। আমি ভাবলাম কি না কি হলো। কেন? এটা কি সামান্য কিছু? এটাকে সামান্য করে কেন দেখছো তুমি? অনেক বড় করে দেখতে হবে। ইস, বুকের কোথায় লাগলো দেখি দেখি, প্লিজ দেখি কোথায় লাগলো। প্রিয়তা কথাগুলো বলা শেষ করতেই দুজনেই হেসে ফেলে। প্রিয়তা হাসতে থাকার সময় সামনের দিকে চুলগুলো মুখের ওপরে আটকে যায়। এভাবে প্রিয়তাকে দেখে ইয়াস মুগ্ধ চোখে চেয়ে আছে। হঠাৎ ইয়াসের হাত প্রিয়তার গাল স্পর্শ করলে হাসি থামিয়ে চুপ করে ইয়াসের দিকে তাকায়। ইয়াসও পরম যত্নে গালে ঠোঁটে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে আঙ্গুল দিয়ে কানের পেছনে গুজে দেয়। আবার কি ভেবে কানের পেছনে গুজে দেওয়া চুলগুলো আবারও সামনে দিয়ে দেয়। এটা কি হলো? প্রথমে ভুল করেছিলাম। আপনাকে এভাবেই সুন্দর লাগছিল। তাহলে কি আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো? এভাবে কেন কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন? আপনি তো থাকবেন আমার বুকে। ইয়াস প্রিয়তাকে নিজের সবচেয়ে কাছে নিয়ে সে বুকে জড়িয়ে নেয়। এতক্ষণে প্রিয়তা যেন শান্তি মিলে যায়। প্রতিটা পুরুষ যেন কোনো নারীর শান্তির কারণ হতে পারে ভেবে পরম শান্তিতে চোখ বন্ধ করে ভালোবাসা অনুভব করতে থাকে প্রিয়তা। রাত 11টা। খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। রাত তো কম হলো না। এই তোমার জ্ঞান হবে কবে? আমার ভাই নতুন বিয়ে করেছে, বউ নিয়ে রুমে দুজন একসাথে সময় কাটাবে, তা না সবাইকে ধরে গল্প করতে বসে গিয়েছো। নিজে রোমান্সেরও বোঝো না, আবার তাদের দুজন জোড়াকেও ডিস্টার্ব করলে। মাঝখান দিয়ে ইয়াস ভাইয়া ভালো কাজ করেছে, বুদ্ধি আছে। বউকে ঠিকই রুমে ডেকে নিল, আর তুমি? তোমাকে এত কিছু কি ওরা নিজেরা বলেছে যে এত তাড়াতাড়ি ওদের পার্সোনালের সময় কাটাতে হবে? সব কথা বলতে কেন হবে, বুঝতে পারো না? খাওয়া দাওয়া করে রুমে আসার সময় ইয়াস বলল, শুনলে না? প্রিয় আর ইয়াস কালকেই চলে যাবে। তাহলে আমরা কি ওদের আর সহজে পাবো? বুশরার সাথে মাঝে মাঝে দেখা হলেও ওদের সাথে আর সহজে দেখা হবে না। এবার একটু আমাকে সময় দেন ম্যাম, আমরাও তো নতুন নতুন কাপল হয়েছি। কেন, তোমাকে কি সময় দেই না আমি? এই যে এখন থেকে আবার তোমার জন্য সময় বরাদ্দ। আচ্ছা তাই? জি সাহেব। খাওয়া দাওয়া শেষ করে হুমায়ুন এসে বিছানায় শুয়ে ফোন ঘাটাঘাটি করছিল। এমন সময় বাটিতে কিছু একটা এনে সেটা টেবিলে রেখে হুমায়ুনের পাশে এসে বসে। কি করছো? কিছু না, এমনি ফোন ঘাটছিলাম। তখন আসেনির জন্য কি রাগ হয়েছে? রাগ তো একটু হয়েছিল। এখন নেই। সত্যি? তখন কিভাবে উঠে আসবো বলো? লুবন আপু ভাইয়ারা ছিল। বুঝতে পেরেছি। বরকেও তো একটু সময় দিতে হবে নাকি? এই যে এখন থেকে আছি। আচ্ছা। হ্যাঁ আছি তো। সারা রাত পাবো? হ্যাঁ, তোমার বুকেই ঘুমাবো, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে আমি দেখে নেব। ওখানে বাটিতে কি? ও, ওই যে তোমার জন্য সেমাই এনেছি। কথায় কথায় আম্মুর থেকে তোমার পছন্দের কথা জেনে নিয়েছি। আমার মা কি আমার সব পছন্দের কথা বলেছে? হ্যাঁ, প্রায় সবই তো বললো। আমার মা কি এটা বলেছে সে আমার সব পছন্দের মধ্যে তুমিই সেরা, যাকে আমি কোনোদিন সেরা পছন্দ বা ভালোবাসা থেকে বাদ দিতে পারবো না? এটা আম্মুর কেন বলতে হবে? এটা আমি জানি। তুমিই একমাত্র সেই মানুষ যার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না, সময় নিয়ে বেড়েই চলবে। বিশ্বাস করো, আমি তোমার থেকে ভালোবাসা ছাড়া অন্য কিছু সহ্য করতে পারবো না। তুমি আমাকে কষ্ট দিলে আমি কিন্তু মারা। বসরাকে আর কোনো কথা বলতে না দিয়ে বসরার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় হুমায়ুন। বসরা কেঁপে উঠে চোখ বন্ধ করে নেয়। সে ভাবতেও পারেনি হুমায়ুন তাকে এভাবে চুপ করিয়ে দিবে।
কিছুক্ষণ পর হুমায়ুন বুশরাকে ছেড়ে দিয়ে বুশরার মুখ তার 2 হাত দিয়ে পরম ভালোবাসায় স্পর্শ করে বলে, ওই যে কি যেন একটা কথা আছে না, ঠোঁটের লিপস্টিকের গ্যারান্টি হয়তো দিতে পারবো না, কিন্তু চোখের কাজল কখনো কান্নায় নষ্ট হবে না। তবে আমি বলবো অতিরিক্ত সুখ বা ভালোবাসায় সেটাও হতে পারে। আমার রানী করে রাখবো তোমায়। বুশরা হুমায়ুনের কথায় কাজে এখনো লজ্জা পাচ্ছে, আর এই লজ্জায় হুমায়ুনের বুকটায় লুকোনোর জন্য নিরাপদ বুঝতে পেরে হুমায়ুনের বুকেই মুখ লুকায়। তার ধারণা এই লোকটা হুটহাট লজ্জা দেওয়ার পাশাপাশি অসম্ভব ভালোবাসতে পারে, যা অন্য কেউ পারে কিনা মনে হয় না। প্রিয়তা শুয়ে থাকা থেকে উঠে বসে, কিছু একটা ভেবে দাঁড়িয়ে যাবে, ঠিক তখনই ইয়াশ জিজ্ঞেস করে, কি হলো? আগামীকালই যেহেতু চলে যেতে হবে, তাহলে তো ব্যাগ গোছাতে হবে, তাই না? এখানে তো তেমন কিছুই নেই, যা আছে কালকে ব্যাগে নিয়ে নিলেই হবে। এক্ষুনি ঠিকঠাক করে নিই। সমস্যা কি? আপনি শুয়ে থাকুন, আমি 10 মিনিটের মধ্যে সব কাজ শেষ করছি। আমি আসলে তো তাহলে তো 5 মিনিট লাগবে, তাই না? যেহেতু তুমি একা কাজটা করলে 10 মিনিট লাগতো। না, একদম না, আপনি আসলে আরো বেশি সময় লাগবে। ইয়াশ বিছানায় নিজের জায়গা থেকে প্রিয়তার দিকে এগিয়ে আসে। প্রিয়তা এখনো শাড়িটা পরেই আছে, তবে আগের মতো শাড়িটা ততটা গোছানো নেই। ফাঁক ফোকর দিয়ে পেটটা ঠিকই রাখা যাচ্ছে। প্রিয়তা পা ঝুলিয়ে বিছানায় বসেছিল বাঁকা হয়ে। ইয়াশ শুয়ে থাকা অবস্থাতে প্রিয়তার দৃশ্যমান কোমরে হাত দিয়ে হ্যাঁচকা টান দিলে প্রিয়তা টাল সামলাতে না পেরে ইয়াশের বুকের উপরেই পড়ে যায়। ছোট চুলগুলোয় আবারও প্রিয়তার মুখ ঢেকে যায়। ইয়াশ চুলগুলো সরিয়ে দেয়। আমি তো চাই তোমার সাথে যখন থাকি তখন সময় একদম থেমে যাক, ঘড়িতে সেকেন্ডের কাঁটাও যেন জায়গা পরিবর্তন না করে। আমি চাই তুমি আমার সাথে থাকলে আমাদের চারপাশে সব কিছু যেন থেমে যায়। এত ভালোবাসো? আমার ভালোবাসা কখনো পরিমাপ করতে পারবে না তুমি। পরিমাপ করতেও চেও না। এত ভালোবাসবো যা তুমি কল্পনাও করতে পারবে না। এত ভালোবাসা আমার কপালে সইবে তো? আমার কেমন যেন এত কিছু স্বপ্ন মনে হয়। আমার সাথে যাবে স্বপ্নের রাজ্যে, যেখানে শুধু তুমি আমি আর শুধু আমাদের ভালোবাসা, যেখানকার ভালোবাসা ভুলিয়ে দেয় সব কিছু। প্রিয়তা লজ্জায় আর কিছুই বলতে পারে না। ইয়াশের বুক থেকে উঠতে যাবে, ঠিক তখনই ইয়াশ প্রিয়তাকে টেনে বিছানায় ফেলে দেয়। একজোড়া নেশাক্ত চোখ যেন প্রিয়তার দিকে তাকিয়ে আছে, আর এই চোখের কিছুক্ষণ তাকিয়ে থাকলেই হয়তো অথৈ সাগরে ডুবে যাবে প্রিয়তা। প্রিয়তা আর ইয়াশের শহরে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যায়। বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিল তারাও ছুটিতে, হয়তো ইয়াশের বাবা মা আসলেই সবাই আসবে। ইয়াশ আর প্রিয়তা বাসার ভেতরে চলে যায়। প্রিয়তা নিজের রুমের দিকে যেতে নিলে ইয়াশ হাত ধরে পেছনের দিকে টান দেয়। আপনি কোথায় যাচ্ছেন ম্যাম? রুমে যাব না? আজকে থেকে আমার রুমই আপনার রুম। আমার রুমেই আপনার রুম, চলে আসুন। চলুন আপনার রুমের জিনিসগুলো আমার রুমে নিয়ে যাই। শুধু আমার রুমের জিনিসগুলো আপনার রুমে যাবে? না, আমার বউটাও যাবে। বাই দ্য ওয়ে, গত রাতের মতো তুমি করে বললে হয় না? না, আপনিই বলবো। তাড়াতাড়ি রুমে চলো। কেন? আপনার সব কিছু আমার রুমে নিয়ে আসতে হবে না? রুম গোছাতেও তো সময় লাগবে, তাই না? জার্নি করে আমার এখন এসব করতে ইচ্ছে করছে না। তাহলে বাদ, এত কষ্ট করতে হবে না। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। দুজন রুমে চলে যায়। রুমে ঢুকে ব্যাগ রেখে ইয়াশ খাটের উপর শুয়ে পড়ে। প্রিয়তা নিজের ব্যাগ রেখে তার আগের রুম থেকে পরার জন্য জামা কাপড় আনতে যাওয়ার জন্য এগুলোই ইয়াশ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি হলো? এখনই তো খাটের কোণায় লাগতো। আমি খেয়াল করিনি। একটু খেয়াল করে চলতে হবে প্রিয়। কেন? আমার খেয়াল রাখার জন্য তো আপনি আছেনই। এখন আমি যদি না থাকতাম তাহলে কি হতো? নিজের খেয়াল নিজেরও একটু রাখতে হবে প্রিয়। আমি তো আছি তবুও। ঠিক আছে, আমি আসছি, আপনি ফ্রেশ হয়ে নিন। শোনো। হ্যাঁ, শুনছি। কালো শাড়িটা পরবে? এখন শাড়ি? হ্যাঁ, বাসায় রান্না করতে হবে না। বের হই ফ্রেশ হয়ে, ঘুরে ফিরে রাতে ডিনার করেই বাসায় ফিরে আসবো। আপনার পরীক্ষা কবে যেন? 21 দিন পর। আপনি বাসায় বলেছেন 2 সপ্তাহ পর, এমন কেন? পড়তে হবে অনেক। অনেক যেন থাকে। জি ম্যাম। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আমার কিছু জামা কাপড় অন্তত এখানে নিয়ে আসি। ঠিক আছে। দুজন রাত 8টা-9টা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসে। দুজন বসে গল্প করছিল। এমন সময় প্রিয়তা ইয়াশকে বলে, আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করেছি। কি কাজ?
আমি এখানে আসার পরপরই বান্ধবীর সাথে পাসপোর্টের অফিসে গিয়ে ওটা বানাতে গিয়েছি। কি? হ্যাঁ, প্লিজ রাগ করবেন না। আপনি রাগ করলে? আমাকে জানালে কি আমি না করতাম? না, কিন্তু ঘুমাও। প্লিজ রাগ করবেন না, আমার ভুল হয়ে গিয়েছে। আর আপনাকে না জানি কিছু করব না। ঠিক আছে, ঘুমাও এখন। আপনি তবুও রাগ করছেন? বলছি তো আর হবে না। ঘুমাতে বলেছি প্রিয়। প্লিজ ঘুমাও। প্রিয়তা আর কিছু বলে না। শেষে কিনা ইয়াশ তার সাথে চিৎকার করে কথা বলল। তার উচিত হয়নি ইয়াশকে না জানিয়ে এসব করা। প্রিয়তা পাশ ফিরে শুয়ে পড়ে। তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে একপাশে। ইয়াশ ঘটনা বুঝতে পেরে প্রিয়তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। প্রিয়তা এবার শব্দ করে কান্না করে দেয়। ইয়াশ প্রিয়তার পিঠে হাত বোলাতে থাকে। কান্না করতে হবে না, থামো এবার। প্রিয়, এই প্রিয়, কান্না করতে না করেছি কিন্তু। নিজে বকবে, আবার কান্নাও করা যাবে না। আমি যা বলবো তাই। এখন কোনো রকম কান্না করা চলবে না। বুকে নিয়েছি না। একটা কথা জিজ্ঞেস করছি, সোজা সাপটা উত্তর দিতে হবে। কি? পাসপোর্ট কেন? আপনার সাথে ঘুরতে যাওয়ার জন্য। শুধু এই একটা কারণেই? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে অন্য কারণ আছে। অন্য কোনো কারণ নেই। আমার পরীক্ষার রেজাল্ট ভালো হলে, সার্টিফাইড ডাক্তার হলে বাইরে যেতে হবে, এটা আগে থেকেই ঠিক করে রাখা আছে। তখন আমি ডক্টর বাবুর বউ। এখনই না কান্না করছিলে? আবার কান্না করব? না, একদম কথায় কথায় কান্না করা যাবে না। ভালোবাসলে আর কে কান্না করে? চুপ করে এখানেই ঘুমাও আজকে। আমাকে বলতে হবে না, আপনার বুক আজকে আমার বালিশ। ঘুমাও, এখন রাত হয়ে গিয়েছে। ভালোবাসি কে বলবে শুনি? ইয়াশ মুচকি হেসে প্রিয়তার কপালে একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। এবার ঘুমাও, কাল থেকে আবার ক্লাসে যেতে হবে তোমার। আমি মাথায় হাত বুলিয়ে দেই, তুমি ঘুমিয়ে পড়ো। প্রিয়তা সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে ফেলে। ইয়াশ মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শহুরে আবহাওয়ায় কেটে গিয়েছে বেশ কিছুদিন। সকালে প্রিয়তা তার বড় মার সাথে রান্না শেষ করে ক্লাসে যাওয়ার জন্য রেডি হতে রুমে গিয়ে দেখে ইয়াশ তখনও ঘুমোচ্ছে। প্রিয়তা ভেবেছিল হয়তো ইয়াশ ঘুম থেকে উঠে পড়েছে, কারণ তার আজ পরীক্ষা আছে। আর এই ছেলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। প্রিয়তা কোমরের শাড়ির আঁচল গুজে ইয়াশকে ডাকতে থাকে। এক পর্যায়ে ইয়াশ ঘুম থেকে উঠে পড়ে। কি হয়েছে? আপনাকে আমি সেই কখন থেকে ডেকে গিয়েছি বলেন তো? এদিকে এসো। কি? নিজে মাত্র উঠলেন, আবার আমাকে বসিয়ে রাখছেন কেন? বাহ! কে বলেছে আমি এখন উঠছি? আমি দেখছি না। আপনি সব সময় ভুল দেখেন। এই যেমন আপনি সকালে ডেকে গিয়েছেন, তখন উঠে পড়েছি আমি। রাতে ঘুমোচ্ছিলেন তো বেশ, কিন্তু আমি সারা রাত জেগে পড়েছি। আমার পড়া শেষ। বাহ, আমার জামাই খুব গতিশীল। এবার উঠুন, খাওয়া দাওয়া করে বের হতে হবে। প্রতিদিনের মতো কপালে ওটা কে দেবে শুনি? সকালে আমি ওঠার সময় দিয়েছি। এখন আবার দিতে হবে, তাড়াতাড়ি দাও, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এসব পাগলামি না করলে হয় না, তাই না আপনার? না, হয় না তাড়াতাড়ি। প্রিয়তা আর কোনো উপায়ন্তর না দেখে ইয়াশের কপালে চুমু দিয়ে দেয়। দুপুরে প্রিয়তা ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে ইয়াশের জন্য অপেক্ষা করছিল। এমন সময় আহিন এসে পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে আছিস কেন এখানে? নিতে আসবে তাই দাঁড়িয়ে আছি। তুই দাঁড়ালি কেন? যা বাসায় যা। তুই একা দাঁড়িয়ে থাকবি আর আমি চলে যাব? আমাকে নিতে এখনই চলে আসবে। আজকেই ইয়াশের পরীক্ষা শেষ, তাই হয়তো একটু দেরি হচ্ছে। আগে না ইয়াশ ভাইয়া বলতি, আর এখন ইয়াশ? ওই একই হলো। পরীক্ষা শেষ কটায়? 10টা থেকে 1টা পর্যন্ত। তাহলে তো অনেক আগে এসে অপেক্ষা করার কথা। তুই যা, আহিন তোর দেরি হয়ে যাচ্ছে। চল পাশে রেস্টুরেন্টে যাই, এক কাপ কফি খাই। উনি এসে কল দিলে চলে আসিস। না রে, তুই যা, আমি কোথাও যাব না। বল না। যাব না, তুই যা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। আহিন চলে গেলে প্রিয়তা একাই দাঁড়িয়ে থাকে। তারও প্রায় 1 ঘন্টা কেটে যায়। প্রিয়তা দাঁড়িয়ে থেকে বারবার চোখ মুছছে। সে পারত একটা গাড়ি ডেকে বাসায় চলে যেতে, কিন্তু যায়নি, কারণ ইয়াশের আসার কথা ছিল। হঠাৎ ইয়াশের গাড়ি এসে প্রিয়তার সামনে দাঁড়ায়। ইয়াশ ভেতর থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। সরি পাগলি, আমার ভুল হয়ে গিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করিয়ে ফেলেছি, তাই না? সরি বললাম তো। তুমি কান্না করো না প্লিজ। আমার আসতে দেরি হচ্ছে দেখে একটা গাড়ি নিয়ে কেন বাসায় ফেরোনি? আমি কেন অন্য গাড়ি করে বাসায় ফিরবো? আপনার তো রেসপন্সিবিলিটি ছিল, তাই না? হ্যাঁ, আমি সত্যি সরি জান। প্রিয়তা কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসে।
ইয়াশ প্রিয়তাকে দেখে ভাবতে থাকে না জানি বাসায় গিয়ে কি যে হবে তার। বাসায় ঢুকে ড্রয়িং রুমে আবিরাকে সোফায় বসে থাকতে দেখে আরেক দফায় মেজাজ বিগড়ে যায় প্রিয়তার। বাসায় কেউ নেই, সে কেন এখানে বসে আছে? কোনো কথা না বলে প্রিয়তা রুমে চলে যায়। ইয়াশ কি করবে বুঝতে না পেরে আর রুমে যায় না, আবিরার সাথে কথাবার্তা বলে বসে বসে। কিছুক্ষণ পর ইয়াশ রুমে চলে যায় আবিরাকে বিদায় দিয়ে। তুমি নিচে আবিরার সাথে কথা না বলে চলে এলে কেন? আপনি যে 2 ঘন্টা আমাকে অপেক্ষা করিয়েছেন, আমি কিছু বলেছি? বাসায় এসে দেখি মেয়ে বাসায়, আমি তবুও কিছু বলেছি? বলিনি তো, তাই না? তাহলে আমি তার সাথে কথা বলিনি জন্য আপনি আবার সেটার কারণ জানতে এসেছেন? কথার মাঝে নোংরামি ছড়াচ্ছ তুমি। বাসায় মা বাবা কেউ নেই, ওই মেয়ে একা আমাদের বাসায় কি করছে? আপনারা তো দেরি হয়েছে, কেন আমাকে বলেন? তোমার সাথে কথা বাড়ানোর ইচ্ছেই নেই আমার। অযথা মনে নোংরা নোংরা জিনিস কথা পুষে রাখো তুমি। একদম বাজে কথা বলবেন না। আমাদের নিয়ে হয়ে গিয়েছে আর তার অনেক দিন কেটেও গিয়েছে, তবুও কেন এরকম করো? জানি না, ভালো লাগছে আমার একা থাকতে দিন একটু। ইয়াশার কথা না বাড়িয়ে চলে যায় প্রিয়তার কাছ থেকে। সে নিজেও ভাবে প্রিয়তার রাগ করাটা স্বাভাবিক, তবুও আজকের বিষয়টি এখনই তাকে বুঝতে দেওয়া যাবে না। ইয়াশ রুমে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে, সেটা বেশ বুঝতে পারছে প্রিয়তা। তার খুব কান্না পাচ্ছে ইয়াশের ব্যবহারে। সে এমন কেন করছে তার সাথে? একে তো 2 ঘন্টা বাহিরে অপেক্ষা করিয়েছে, তার উপর এত কিছু। ধীরে ধীরে যেন অভিমানের পাহাড় জমছে ইয়াশের প্রতি প্রিয়তার মনে। রাত 11টা বাজে, তবুও ইয়াশ বাহির থেকে আসছে না দেখে প্রিয়তার একটু চিন্তাই হচ্ছে। বাসায় সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গিয়েছে। এই বাসায় কেউ আর তাকে ভালোবাসে না বলে আক্ষেপ করতে থাকে প্রিয়তা। আজকে যে একটা স্পেশাল দিন, সেটাই এবারই সবাই ভুলে গেছে। ভুলে যাবে নাই বা কেন? সবাই তো আর আগের মতো তাকে ভালোবাসে না। বড় বাবা বড় মাও অনেকক্ষণ বাসায় ছিল না। কেউ তাকে কোনো কিছু জানায় না এখন আর। কেউ তাকে ভালোই বাসে না। এটা ওটা ভাবতে ভাবতে প্রিয়তা ঘুমিয়ে যায়। প্রিয়তা ঘুমিয়েছে দেখে পা টিপে টিপে কেক হাতে নিয়ে রুমে ঢুকে যায় ইয়াশ আর তার বাবা মা। রাত 12টা বাজতে আর 2 মিনিট। ইয়াশ গিয়ে কেকটা টেবিলের ওপর রেখে দেয়। বাহির থেকে আরও 2 জন রুমে চলে আসে। তারা হচ্ছে প্রিয়তার বাবা মা। ইয়াশের বাবা মা আর প্রিয়তার বাবা মা মিলে আজকে ঘোরাঘুরি করেছে। প্রিয়তার জন্যই এসেছে, তবুও তাকে জানানো হয়নি। ঘড়িতে 12টা বাজলে ইয়াশ গিয়ে প্রিয়তার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকতে থাকে। প্রিয়তা চোখ খুললেই তাকে শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানায়। প্রিয়তা চোখ মুছতে থাকে। ইয়াশ বুঝে যায় এবার আবেগে সে কি না কি করে বসবে, গুরুজনদের সামনে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ইয়াশ আগে থেকেই ইশারা করে সামনে দেখতে বলে। নিজের রুমে বাবা মাকে দেখে চমকে যায় প্রিয়তা। বিছানা থেকে উঠেই জড়িয়ে ধরে বাবা মাকে। কিছুক্ষণ পর কেক কাটা হলে সবার সাথে খুব ভালো সময় কাটে প্রিয়তার। প্রায় রাত 1টা পর্যন্ত সবার আড্ডা চলে সেখানে। অনেক রাত হয়ে যাওয়ায় সবাই যার যার রুমে চলে যায়। ইয়াশ দরজা আটকে প্রিয়তার দিকে তাকালে দেখে প্রিয়তা আবারও মুখ কালো করে বসে আছে। বুঝতে পারে হয়তো আবার আবিরার কথা মনে হয়েছে তার। কিন্তু আবিরা হয়তো আগে ইয়াশকে পছন্দ করত, এখন তো আর তা সম্ভব না। ইয়াশ টেবিলের ওপর থেকে একটা কার্ড নিয়ে প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। কার্ডটি দেখে বোঝাই যাচ্ছে এটা বিয়ের কার্ড। ভালো করে পড়ে অসহায়ের মতো ইয়াশের দিকে তাকায় সে। না, এরকম অসহায়ের মতো তাকিয়ে লাভ নেই। আমি আর এখন ক্ষমা করব না। প্লিজ, আর এরকম হবে না, প্লিজ। এইবারই শেষ, আর কোনোদিন এরকম করব না। না, আমি ক্ষমা করছি না। তুমি সবাইকে নিয়ে সন্দেহ করো, এটা আমার একদম ভালো লাগে না। আচ্ছা, আর করব না। এটা তো সন্দেহ না, আমার খারাপ লেগেছিল। বাসায় এসে দেখি একটা মেয়ে বসে আছে যে কিনা আমার বরকে পছন্দ করত। তুমি কিন্তু বলে দিলে যে পছন্দ করতো, এখন না, সেটা ছিল অতীত। আর সে আজকে আমাকে আর তোমাকে তার বিয়েতে দাওয়াত দিতে এসেছিল। আচ্ছা বলেন তো, বিয়েতে কি পরে যাব? কেউ যাবে না বিয়েতে। আরে বাবুটা রাগ করেছে? রাগ করে না বাবু, এসো আদর করে দিই একটু। ইয়াশ বসে চুপচাপ কেক খেতে থাকে একটু একটু করে। প্রিয়তাকে চুপ করে থাকতে দেখে তার দিকে একটু কেক বাড়িয়ে দিলে প্রিয়তা তাড়াতাড়ি করে খেয়ে নেয়। ইয়াশ হাসতে থাকে। আমার গিফট কোথায়? তোমাকে গিফট না দিয়ে বাঁচা যাবে না জানি। কালকে আমার সাথে বের হবে, ইচ্ছে মতো শপিং করবে। আর এখন কিছু নেই গিফট? হ্যাঁ আছে তো। তাড়াতাড়ি দাও। নিতেই হবে? হ্যাঁ। ইয়াশ বুক পকেট থেকে একটা রিং বের করে প্রিয়তার আঙ্গুলে পরিয়ে দিয়ে বলে, খুব ভালোবাসি আমি আমার প্রিয়কে। আমি সারা জীবন এই প্রিয়কে আমার পাশে চাই।
থাকবেন আমার সাথে আমার প্রিয়? থাকবো তো হবু ডাক্তারবাবু। বলে ইয়াশকে জড়িয়ে ধরে। আবার হাজারো রাগ অভিমানের পর দুজনের ভালোবাসায় দুজন একত্রিত হয়। প্রিয়তার বাবা মা শহরে সপ্তাহখানেক ছিল। সেই সময়টা প্রিয়তার খুব ভালো গিয়েছে। এখন আবার আগের মতো বাসায় শুধুমাত্র 4 জন। ইদানিং সে আরশিকেও খুব মিস করে। তাই প্রতিদিন কথা হয়, তবুও তাকে খুব বেশি পরিমাণে মিস করে সে। এদিকে ইয়াসেরও বাইরে যাওয়ার কথা হচ্ছে। এক বাড়ির একজন অলরেডি পড়াশোনার জন্য বাইরে চলে গিয়েছে, আবার আরেকজনের যাওয়ার কথাই হচ্ছিল, আবার নাকি সেও। থাক, এসব আর না ভাবাই ভালো বলে বড় মার সাথে কাজে হাত লাগায়। আজকে শুক্রবার, সব কিছু বন্ধ থাকায় সবাই আজ বাড়িতেই, না হলে এই সময় সবাই বেরিয়ে যায়। দুজন মনোযোগ দিয়ে রান্নাঘরের কাজ করছে। চা বানানো শেষ হলে আঞ্জুয়ারা বেগম চায়ের কাপ প্রিয়তাকে দিয়ে ইয়াসের জন্য নিয়ে যেতে বলে। প্রিয়তাও চা নিয়ে নিজেদের রুমের দিকে যায়। রুমে ঢুকবে এমন সময় হঠাৎ থেমে যায়। একটু জন্য ইয়াসের সাথে ধাক্কা লাগেনি। হঠাৎ থেমে যাওয়ায় গরম চা একটু প্রিয়তার হাতে পড়ে যায়। ইয়াস প্রিয়তার হাত থেকে চায়ের কাপ নিয়ে আরেক হাত দিয়ে প্রিয়তাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর প্রিয়তার হাতে জ্বালা পড়া ঠিক হয়ে যায়। সেটা বারবার বলেই যাচ্ছে, তবুও ইয়াস হাতে ফু দিয়েই যাচ্ছে। তো পাগল হচ্ছ কেন তুমি? মলম তো লাগিয়ে দিচ্ছ তাই না? মলম তো লাগিয়ে দিয়েছো তাই না? আর সামান্য একটু চা লেগেছে হাতে, আর কিছু হয়নি। এত হাইপার হচ্ছ কেন? ইস, তোমার কিছু হলে তোমার চেয়ে আমাকে বেশি আঘাত করে প্রিয়। তাহলে তো আমি বারবার অসুস্থ হতে চাই। এত কেয়ার পেতে ভালোই লাগে। এরকম ছোটখাটো আঘাতে ভালোবাসা বাড়ে। সুস্থ থাকলে আমি তোমার যত্ন করি না? তা কর, তবে অসুস্থ হলে একটু বেশি ভালো লাগে। ভালোবাসা বাড়ানোর জন্য আঘাতের দরকার হয় না প্রিয়। যদি ভালোবাসায় আঘাত করলেই ভালোবাসা বেড়ে যেত, তাহলে চারপাশের ভালোবাসার এত হাহাকার থাকতো না। জীবনে অনেক কিছুর অভাব দেখা যায়, কিন্তু এত এত অভাবের মধ্যে সবচেয়ে বড় অভাব হচ্ছে একটা সঠিক মানুষের আর বিরামহীন ভালোবাসার। এখনকার মানুষ যেমন ভালোবাসতে জানে, ঠিক সেরকম কেউ কেউ তুচ্ছ কারণ দেখিয়ে চলে যেতেও পারে। কিন্তু আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি, আর এরকমও ভালোবাসিনি যে আঘাত দিয়ে ভালোবাসা বাড়াতে হবে। আমাকে একটু ভালোবাসলেই দেখবে এই ভালোবাসা কত গুণ বেড়ে গিয়েছে। আমি এমনি বললাম, আর তুমি এতগুলো কথা বললে। এগুলো আমি এমনি বললাম প্রিয়। জড়িয়ে ধরো। আবার জড়িয়ে ধরতে হবে? হ্যাঁ, অনেক শক্ত করে। এসো। প্রিয়তা ইয়াসের দিকে এগিয়ে এলে ইয়াস হাসি মুখে তার ভালোবাসাকে জড়িয়ে নেয়। এই মেয়ের ভালোবাসায় সে মুগ্ধ না হয়ে পারে না। ভালোবাসার মানুষের কাছে মেয়েরা এত বাচ্চা হতে পারে, সেটা শুধুমাত্র ভালোবাসার মানুষটাই জানে। আচ্ছা প্রিয়, সত্যি কথা বলবে একটা? আমি কি মিথ্যা বলি? মিথ্যা বলো না, তবে লুকাও। একটা সত্যি কথা বলো। তুমি কি তোমার ইচ্ছের কথা আমাকে জানাতে দ্বিধাগ্রস্ত? এমন কেন মনে হলো? কিছু কিছু সময় মনে হয় তুমি হয়তো তোমার কথাগুলো মন খুলে আমাকে বলতে পারো না। কোনো সমস্যা কি তোমার সব কথা আমাকে খুলে বলতে? আমার এমন কোনো কথা নেই যা আমি আপনাকে বলিনি, বা এরকম কোনো ব্যাপার নেই যা বলতে পারি না। আপনি যেমন আমার কাছে একটা খোলা বইয়ের মতো, তেমন আমিও পুরোটাই একটা খোলা বই আপনার কাছে। আবার আপনি কেন? সরি, হয়ে যায় মাঝে মাঝে। আপনি বলতাম তো আগে, তাই। আমারও মাঝে মাঝেই তুই বের হয়ে যায়, অভ্যাস আমাদের এটা। আচ্ছা একটা কথা। হ্যাঁ। তোমার ডিপার্টমেন্টের হেড কল করেছিল? কথাটি শোনা মাত্র প্রিয়তা মাথা উঁচু করে ইয়াসের দিকে তাকায়। তার মানে স্যার কি ইয়াসকে সব বলে দিয়েছে? আর তার জন্যই কি ইয়াস তখন থেকে এতগুলো কথা বলছিল? এখন আবার ভুল বোঝাবুঝি হবে। কেন যে স্যার ফোন দিতে গেল এত করে না বলার পরেও? ইয়াসকে কি বলবে ভেবে পাচ্ছে না প্রিয়তা, কারণ ওটা ইচ্ছে হলেও সে আর এখন ভাবতে চায় না। তবুও স্যার তাকে রাজি করার জন্য বলেই যাচ্ছে। আমাকে একবার নিজের ইচ্ছের কথা জানালেই পারতে তুমি, দেখতে আমি তোমার ইচ্ছে পূরণ করি কিনা। বিশ্বাস কর, আমি ভার্সিটি ভর্তি হওয়ার আগে থেকে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে চাইতাম। আর সে আপুকে দেখে আমার ইচ্ছেটা বেড়ে গিয়েছিল, কিন্তু আমি আর এখন ওসব ইচ্ছে আমার একদম নেই। ওটার ব্যবস্থা হয়ে গিয়েছে, স্যার আমাকে জানিয়েছিল, কিন্তু আমার তো আর এখন যাওয়া সম্ভব না। আমার এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বড় মা বড় বাবাকে ছেড়ে বাইরের দেশে থাকা সম্ভব না।
আর সবচেয়ে বড় কথা, তুমিও যাচ্ছ, আরশি আপু গিয়েছে। এবার আমিও যদি যেতে চাই, এক বাসার তিনজন পড়াশোনার জন্য বাইরে থাকলে কেমন দেখায়? বিয়ে হলে বাহিরে পড়তে যাওয়া নিষেধ, এটা কোথাও লেখা আছে? না, তা লেখা নেই, কিন্তু এটা তো অসম্ভব, তাই না? আর তার চেয়ে বড় কথা, আমি আর এখন যেতে চাই না, ইচ্ছে নেই। আমি স্যারকে জানিয়ে দিয়েছি, আগামীকাল আবার ভালো করে বুঝিয়ে বলবো। না, একদম না। কেন, তুমি কি চাইছো বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা সবাই বাহিরে পড়তে গেলে বাসায় শুধু বাবা মা থাকবে, এটা ভেবে যদি নিজের ইচ্ছে জলাঞ্জলি দাও, তাহলে খুব বড় ভুল করা হবে তোমার নিজের সাথে। না, আমি এমনি এখন আর যেতে চাই না। আমি তো যাচ্ছি, সেটার কাজও শুরু হয়ে গিয়েছে। এখন আমি গেলে তোমার তো আমাকে ছাড়া অন্তত পক্ষে 4 থেকে 5 বছর থাকতে হবে। তাহলে এটা ভালো হবে না যে তুমিও তোমার ক্যারিয়ার দিকে নজর দিলে? এখানে পরেও তো ক্যারিয়ার করা যাবে। তবে কাঙ্ক্ষিত ক্যারিয়ার পাবে। আর যেখানে আমি তোমাকে বলছি সেখানে তুমি কেন না করছো আমি বুঝতে পারছি না। কিন্তু সত্যি আমি আর এখন একদম কোনো কথা না। আমি এই বিষয়ে সবার সাথে কথা বলবো। একটাই অনুরোধ, মাঝখানে শুধু ঝামেলা পাকিও না। শোন। হ্যাঁ বলো। ভালোবাসি। হঠাৎ? আমি তো জানি না অন্য মেয়েদের স্বামী কেমন, তবে মনে হয় না তোমার মতো কেউ হবে। তুমি ঠিক আমার গল্পের মুখ্য চরিত্রের মতো, যেটা আমার গল্পেই শুধু বাস্তব। আমি কেমন জানি না, আমি শুধু জানি আমার ভালোবাসার মানুষকে আমার ভালো রাখতে হবে। আমার ভালোবাসার মানুষটা ভালো থাকলেই আমি ভালো থাকতে পারবো। আগে তো আমার জীবনে বাবা মা আর আরশি ছিল, এখন তুমিও যুক্ত। এই 4 জনের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। আর একটা ছেলের যখন বিয়ে হয়ে যায়, তখন তার স্ত্রী হয় তার সবচেয়ে কাছের। এত ভালোবাসা রেখে এতদিন আমাদের দূরে থাকতে হবে? শুধু 4 থেকে 5 বছর, দেখতে দেখতে চলে যাবে। তারপর আমরা আর আমাদের হ্যাপিলি ম্যারিড লাইফ। আমি বুঝতে পারছি না আমার কথা শুনে সবাই বিষয়টা কিভাবে নেবে। আপনাকে এত কিছু বুঝতে হবে না। আপনি শুধু বাইরে গিয়ে আমাকে ভুলে কোনো বিদেশির প্রেমে পিছলে যাবেন না, তাহলেই হবে। আর বাকিটা আমি দেখে নেব। তোমার কি মনে হয় তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে? এত ভালোবাসা আমি কখনো মাথা থেকে নামাতেই পারবো না। পায়ে ঠেলে তো দেওয়া দূরে থাক। ভালোবাসি প্রিয়। আমি তো কাউকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসতেও হবে না। আমি ভালো না বাসলে আপনাকে কে ভালোবাসবে মশাই? মেয়ের অভাব আছে নাকি? কেউ শুধু নজর দিয়ে দেখুক, নজর নামিয়ে ফেলার আগেই শেষ করে দিব। একটু বেশি হয়ে যাবে না? কিচ্ছু বেশি হবে না। এটা কি আমার জন্য ভালোবাসা? অধিকার এটা মশাই। তাহলে ভালোবাসা নেই আমার জন্য একটুও? না, নেই। আমি কার সাথে আছি আমাকে নাকি একটু ভালোবাসে না? তুমি শুধু আমাকে সবটুকু দিয়ে ভালোবেসে নাও। কিছুদিন পর তো আমরা দীর্ঘ সময়ের জন্য আলাদা হয়ে যাব। কোথায় দীর্ঘ সময়? দুজনের জীবন থেকে 4-5টা বছর যাবে শুধু। আর এরপর আর কখনো আলাদা হব না। দূরে যাওয়ার কথা উঠলেই আমার কেমন যেন ভয় লাগে। যদি আর এক হতে না পারি। আমি খুব বেশি ভালোবাসি। একদম আলাদা হওয়া সহ্য করতে পারবো না। এক কেন হব না? এই সময়টা দেখবে দেখতে দেখতে কেটে যাবে। এখন রেস্ট নাও। আমি মা বাবার সাথে কথা বলে তোমার বাবা মার সাথে কথা বলবো। রাতেই রেজাল্ট পেয়ে যাবে। আশা করছি পজিটিভ আসবে। আমার বিষয়টি বাদ দিয়ে দিলে হয় না? প্রিয়তাকে রেখে ফ্রেশ হতে চলে যায়। প্রিয়তা আর কী বা করবে, বসে বসে ফোন টিপতে থাকে। রাতে বসে বসে ক্লাসের পড়া কমপ্লিট করছিল প্রিয়তা। এমন সময় ইয়াশের বাবা মা রুমে আসে। ইয়াশ তখন বাহিরে ছিল। দুজনকে দেখে বই বন্ধ করে পাশে রেখে তাদের বসতে বলে। প্রিয়তার এখন ভয় ভয় লাগছে। পড়ছিলিস? হ্যাঁ বড় মা, পড়া বাদ ছিল, তাই কমপ্লিট করে রাখছিলাম। ইয়াস যা বললো তা কি সত্যি? আমি কিন্তু আমার বন্ধুকে বলেছি সব ব্যবস্থা করতে, যদিও প্রায় সব হয়েই গিয়েছে। তুই ভার্সিটিতে হ্যাঁ বললেই হলো। বড় বাবা তুমিও? আমি বারবার বলেছি আমি যাব না, তবুও উনি এমন করছেন। নিজে যাবেন জন্য কি আমারও যেতে হবে? দুজনেই যাবি, সমস্যা কি? দুজনেরই ভবিষ্যৎ আছে। তোমরাও আবার কি? প্রথমে ভেবেছিলাম যেতে দিবে না, কিন্তু পরে ভাবলাম দুজনই যেহেতু ইচ্ছে, আর তুই যদি যেতেই চাস তাহলে আটকে কেন রাখবো? তোরও তো ভবিষ্যৎ আছে।
4-5 বছর কষ্ট করলেই আর কিছু ভাবতে হবে না। আরশি আপু গিয়েছে, তোমার ছেলেও যাচ্ছে, এখন যদি আমিও যাই বিষয়টা কেমন দেখায় না? তোর তো আরো যাওয়ার আগ্রহ থাকা উচিত মা। ওরা দুজনই বাইরে যাচ্ছে, তাহলে তোরও ওদের মতো হতে হবে। আমি বুঝতে পারছি না কি করব বড় বাবা। যাওয়ার ইচ্ছে না থাকলে ইচ্ছে জন্মামা। কালকে ইয়াস যাবে তোর ডিপার্টমেন্টের কথা বলতে। সব ঠিকঠাক হলে দুজন খুব তাড়াতাড়ি যেতে পারবি। অনেকক্ষণ কথা বলে দুজন বুঝিয়ে রাজি করায় প্রিয়তাকে। প্রিয়তাও আর না বলে না, কারণ সত্যিই তো সে চায় তার স্বপ্ন পূরণ করতে। দেখতে দেখতে নিজেদের স্বপ্ন পূরণের সময় চলে আসে। একদিকে আনন্দ, আবার অন্যদিকে দুজনের এত দূরত্বের কথা ভেবে মন খারাপ। সকাল হলেই ইয়াসের ফ্লাইট। ততদিনে ইয়াসের রেজাল্টও দিয়ে দিয়েছে। তার রেজাল্ট পাওয়ার পরেই যাওয়ার ব্যাপারটা আরও বেশি দ্রুত এগিয়েছে। দুদিন ধরে ইয়াসের প্যাকিং চলছিল। এতদিনের ব্যাপার। প্রথম দিকের প্রয়োজনীয় সমস্ত জিনিস প্রিয়তা ব্যাগে গুছিয়ে দিচ্ছে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে। ইয়াস মা বাবার রুম থেকে নিজের রুমে আসে। প্রিয়তা রুমে নেই, ব্যাগ গুছিয়ে পাশে রেখে দিয়েছে। বারান্দায় প্রিয়তার গলা শুনতে পাওয়া যায়, হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে। ইয়াস বারান্দায় গিয়ে নিজের উপস্থিতি বোঝায়। প্রিয়তা ইয়াসকে দেখে এক হাত তার দিকে বাড়িয়ে দেয়। হাতে হাত রেখে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রিয়তা ফোন কেটে কোমরে রাখা ইয়াসের হাত ধরে দাঁড়ায়। তোমার বাবা মা আসছে? হ্যাঁ, সকালেই আসছে। কিছুদিন থাকবে, আমারও তো সোমবার ফ্লাইট। আমি চলে গেলে তারাও চলে যাবে বাড়িতে। তোমার সময় তো আমি থাকতে পারবো না, তুমি কিন্তু সাবধানে যাবে, বুঝেছো? গিয়ে অবশ্যই সেখান থেকে ফোন আর সিম নিয়ে নিবে। নিজের আইডি সবসময় সচল রাখবে, একদম চিন্তা করবে না। নতুন জায়গা, একটু সমস্যা হবে, কয়েকদিন কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। প্রিয়তা ইয়াসের দিকে হয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়াস বুঝতে পারছে প্রিয়তার খুব কষ্ট হচ্ছে। তারও তো কম কষ্ট হচ্ছে না। প্রিয় মানুষকে এত বছর পর কাছে পেয়ে বছর না ঘুরতেই এত দীর্ঘ সময়ের জন্য আবার আলাদা হতে হবে। ইয়াস হঠাৎ বুকে ভেজা অনুভব করে, তার মানে প্রিয়তা কান্না করছে। এই, তুমি কান্না কেন করছো? জানি না, আমার ভালো লাগছে না। আমি কিভাবে থাকবো এতগুলো বছর? এতগুলো বছর থাকতে হবে এটা শুধু ভাবছো কেন? এর পরেরটা একটু ভাবো, তাহলেই দেখবে আর কান্না পাবে না। আজকে সারা রাত আমাকে জড়িয়ে শুয়ে থাকবে, একটু ছাড়বে না। জানি না আবার কবে আমি তোমার বুকে মাথা রাখতে পারবো কি পারবো না। একদম চুপ। রাখতে পারবো কি পারবো না, এটা আবার কেমন কথা? বিষয়টা এমনভাবে নিচ্ছ যে কেউ বোধহয় কখনো যায়নি। প্লিজ এমন করে না জান, সময়টা কিন্তু খুব বেশি নয়। আমি যেমন আগে দেশ ছাড়ছি ঠিক তেমন আমি আগে চলে আসব। আমি অপেক্ষা করব আমার প্রিয়র জন্য। আর আজকে আমাকে জড়িয়ে ঘুমাবে আমার বিবি সাহেবা, তাই না? চলো, অনেক রাত হয়ে গিয়েছে, আজকে সারা রাত বুকে রেখে দেব। সকালবেলা এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে আছে। ইয়াসে যাওয়ার সময় হয়ে গেছে প্রায়। এখনই ভেতরের দিকে যেতে হবে। এদিকে প্রিয়তার মনে যেন কালো মেঘ জমে একাকার হয়ে আছে। মেয়েটা চোখ টলমলো করছে, বারবার কাছে এসে দাঁড়াচ্ছে, কিন্তু বড়রা আছে আর চারপাশে এত মানুষ আছে, তাই হয়তো একটু জড়িয়ে ধরে মনকে শান্ত করতে পারছে না। ইয়াস বিষয়টা বুঝতে পেরে নিজেই লাজলজ্জার মাথা খেয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা তখন শব্দ করে কান্না করে দেয়। দুজনেরই খারাপ লাগছে। কিছুদিন হলো দুজন দুজনকে কাছে পেয়েছে, আর এখনই কিনা একে অপরের থেকে এতটা দূরে থাকতে হবে। ইয়াসে যাওয়ার সময় হলে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। দুজন দুজনকে মন ভরে দেখে নেয়, আবার কবে দেখতে পাবে কেউ জানে না। যতদূর ইয়াসকে দেখা যায় ততদূর প্রিয়তা তাকিয়ে থাকে। ইয়াসকে আর দেখা না গেলে প্রিয়তা মা আর বড় মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অতঃপর প্রিয় মানুষটি অনেক সময়ের জন্য নিজের মানুষদের কাছ থেকে বিদায় নেয়। ইয়াস চলে যাওয়ার সপ্তাহখানেক পর প্রিয়তারও ফ্লাইট থাকে। নিজেদের স্বপ্ন পূরণ বলে কথা, নিজেরাই নিজেদের মাঝে বোঝাপড়া করে নিয়েছে নিজেদের ভালোবাসার মানুষের সাথে থাকার মতো স্বপ্ন পূরণও জরুরি। চিরদিন একসাথে ভালো থাকার জন্য কিছু সময় দূরে থাকা ভালো। কেটে যায় 5 বছর। ইয়াস দেশে ফিরে ভালো একটা হাসপাতালে দায়িত্বরত আছে, আর সেও ভালো একটা জব করছে। তার বিয়ের কথাবার্তা চলছে। রাত 11টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসে ইয়াস। বাসায় ফিরে সোজা নিজের রুমে চলে যায় সে।
রুমে গিয়ে দেখে তার জন্য খাবার রুমেই রেখে দেওয়া হয়েছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে প্রিয়তাকে কল দেয়। কিছুক্ষণ রিং হতে প্রিয়তা কল রিসিভ করে নেয়। প্রিয়, হ্যাঁ বলো। খাওয়া দাওয়া করে তোমাকে কল দিলাম। তুমি কি করছো? আমি এই তো রুমেই আছি, খাওয়া দাওয়া করব। খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে তোমার? মাঝে মাঝে এরকম হয়, তবে তোমাকে খুব মিস করছি। তোমার আসার কথা শুনছি না কেন? তোমার তো রেজাল্টও দিয়ে দিয়েছে। এই তো অল্প কিছুদিনের মধ্যেই চলে আসব। জবের একটা ডেট ছিল, ওটা এই মাসেই শেষ হবে। শেষ না হলে তো বের হতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ভার্চুয়ালি দেখতে পেলেও তোমায় ছুতে তো পারি না। কতদিন হয়ে গেল এই বুকে তোমার মাথা স্পর্শ করে না বলো তো? আমি কি আসতে চেয়েছিলাম? তোমার জন্যই তো এত কিছু। আর কিছুদিন অপেক্ষা করো শুধু। তোমার প্রিয় খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছে, রেডি থাকো। কত সময় বুকে রাখতে পারো আমিও শুধু দেখব। শুধু চলে এসো প্লিজ। তোমাকে ছাড়া খুব একা একা লাগে আমার। চারিদিকের এত এত ভালোবাসা, তোমার শূন্যতা আমায় ভীষণ পীড়া দেয়। আমার অবস্থা বোঝো একটু। যে মেয়ে তোমাকে ছাড়া থাকতে পারতো না, সে এতদিন তোমাকে ছাড়া সময় সময় মনে হয় শুধু শরীরটাই বাকি আছে, মনটা তোমার কাছে পড়ে থাকে। একবার শুধু এসে দেখো, আর একটা দিনের জন্য তোমাকে আমি আমার থেকে দূরে রাখবো না। আমি আর সত্যি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কবে যে সৃষ্টিকর্তা আমাদের আবার এক করবে? খুব তাড়াতাড়ি যেন আমরা এক হতে পারি। সামনে তো আরশির বিয়ের কথা হচ্ছে, আর একমাত্র ভাবি না থাকলে তো বিয়ে জমবে না। তাই তোমার কথা ভেবে সে সময় নিয়েছে। তার কথা, আমরা তাকে ছাড়া বিয়ে করে নিলেও সে আমাদের দুজনকে একসাথে না দেখে বিয়েতে বসবে না। আর সেই বিয়েতে খুব মজা করব। মজা পড়ে, আগে আসো তো। তোমাকে কতদিন কাছে পাই না বলো তো? বুকটা একদম খড়ায় খা খা করছে। তুমি আসলে সতেজ হবে। প্রেম জমিয়ে রাখো আমার জন্য। 4-5 বছরের প্রেম জমা হয়ে আছে, এগুলো নিয়ে আগে আমায় বাঁচাও। আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করো। আচ্ছা লুবনাপুর মেয়ে অনেকটা বড় হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছে। তারা তো সময় নেয়নি বেশি। ও, বুশরারও বেশি হবে শুনেছ? না তো, সবার বাবু হয়ে গেল। তোমারও চাই নাকি? হ্যাঁ, অনলাইনে একটা অর্ডার দিয়ে রাখো, এসেই যেন পাই। অনলাইনে কেন অর্ডার দিতে হবেই? তুমি চলে এসো, বাচ্চাও কয়েক মাস পর চলে আসবে। কথা নেই কেন? আমার প্রিয় কি লজ্জা পাচ্ছে নাকি? থাকার লজ্জা পেতে হবে না। আমার কিন্তু মেয়ে বাবু চাই। মেয়ে পেয়ে গেলে আমার ভালোবাসা কমে যাবে না তো? মেয়েকে ভালোবাসার মানুষের কিন্তু অভাব নেই। মেয়ের বাবাকে ভালোবাসার মানুষ একজনই। শহরের মানুষগুলো নিজেদের কাজে ব্যস্ত, তেমন দুটি প্রাণ তাদের মনের কথাগুলো ভাগাভাগি করে নিতে ব্যস্ত। অনেক রাত অবধি প্রিয়তা আর ইয়াসের কথা চলে। সকালবেলা ইয়াস নাস্তা করছিল, এমন সময় আরশি রুম থেকে বেরিয়ে ইয়াসের পাশের চেয়ারে এসে বসে। বাসায় আসা কখন ভাইয়া? কেন? এমনি জানতে চাইছিলাম। এই কয়েকদিন তো দেরি হচ্ছে আসতে, আজকেও হয়তো দেরি হবে। কেন, কোনো দরকার? না না, এমনি জানতে চাইলাম। ছোট বাবা ছোট মা আসছে শুনলাম। ও আচ্ছা, আসুক তাহলে। আমি রাতে এসে দেখা করব। আচ্ছা তাহলে খাওয়া দাওয়া করে বের হও। আমি বের হব একটু। কোথায় যাবি? এমনি ফ্রেন্ডের সাথে দেখা করতে। নামিয়ে দিতে হবে কোথাও? না, একাই চলে যাব, একটু দেরি হবে যেতে। আচ্ছা ঠিক আছে, চলে যাস তাহলে। ঠিক আছে। ইয়াস খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। আরশিও তার বাবা থেকে কিছু টাকা নিতে যায় কেনাকাটার জন্য। আমার আবার এখন কি কেনাকাটা করতে হবে? প্রিয় আসছে, ও আসবে, দুজনে আজকে ঘুরবো। ড্রাইভার কাছে ওর ব্যাগ সহ পাঠিয়ে দেবো, বিকেলে দুজন বাড়ি আসবো। মেয়েটা এতগুলো বছর পর বাসায় আসছে, তোর আর তার পাগলামির জন্য ইয়াসকে জানাতে পারলাম না। আবার বলেছি বিকালে আসবে, ফিরবে। তাড়াতাড়ি ওকে নিয়ে বাসায় আসবি, প্রয়োজন হলে কাল বের হবি। আচ্ছা যাও, তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। ভাইয়া এসে কেমন অবাক হবে বলতো? তাকে জানালে কত খুশি খুশি থাকতো বলতো। সে নিজে চলে যেতে পিতাকে নিয়ে আসতো। তুমি একবার ভাবো, রাতে ভাইয়ার রুমে গিয়ে দেখবে বিয়ে রুমে আছে। কি চমকানো না চমকাবে, শুধু ভাবো তুমি।
হ্যাঁ হ্যাঁ ভেবেছি। মা মেয়ে দুজন কথা বলছিল। এমন সময় রুম থেকে চিৎকার করে ইয়াসের মাকে ডাকতে ডাকতে বেরিয়ে আসে ইয়াসের বাবা। এটুকুতেই যেন তিনি হাঁপিয়ে উঠেছেন। যত কাছে আসছে তত দেখে মিসেস আঞ্জুয়ারা বুঝতে পারলেন ইয়াসের বাবার কপালে চিন্তার ছাপ। কি হয়েছে? এইভাবে চিৎকার কেন করছো? এই আরশি, প্রিয়তার যে প্লেনে আসছে ওটা কখন রওনা দিয়েছে? রাতে 12:30টার দিকে। কেন? এখানে ল্যান্ড করার কথা কয়টায়? এই তো কিছুক্ষণের মধ্যে। আই তো টিভিতে কি দেখাচ্ছে দেখতো। আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। কেন, কি দেখাচ্ছে টিভিতে? প্লেন ল্যান্ড করতে যেয়ে নাকি কি হয়েছে, ভেতরে থাকা অনেক যাত্রী আহত হয়েছে, 2 থেকে 3 জন নিহত হয়েছে। আমাদের এখানে? হ্যাঁ রে। কি বলছো বাবা? সবাই দৌড়ে রুমে চলে যায়। ইয়াসের বাবা যা বলেছে তা একদম ঠিকই বলেছে। এই প্লেনেই তো প্রিয়তার আসার কথা ছিল। প্রিয়তা তো বলল আসতে আসতে 11টা প্রায় বেজে যাবে, কারণ কোথায় কোথায় যেন প্লেন পাল্টাতে হয়। কিন্তু প্লেন তো এটাই বোধ হয়। প্রিয়তার সাথে যোগাযোগ কিভাবে করবে ভেবে পাচ্ছে না আরশি। তার মাথা আর কাজ করছে না, কোনো কিছু মাথায় আসছে না। কি করবে সে? এদিকে ইয়াসের বাবা মার হাত পা কাঁপছে। কিছুক্ষণের মধ্যে হয়তো প্রিয়তার বাবা মা আসবে। তারা এসে এটা শুনলে কেমন হবে? আর প্রিয়তা কেমন আছে, কোথায়, কিভাবে আছে তা জানবে কিভাবে? ইয়াসের মা এবার আরশিকে বলল ইয়াসকে কল করে জানাতে, কারণ আর ব্যাপারটা মজার নেই। ব্যাপারটা সিরিয়াস হয়ে গিয়েছে। যদি সত্যি অন্যরকম কিছু হয়ে যায়। আরশি কাঁপা কাঁপা হাতে ফোন দিল ইয়াসকে। প্রথমবার কল কেটে গেল, ইয়াস রিসিভ করলো না। আরশির ভীষণ চিন্তা হচ্ছে, কি করবে সে এখন? আবার কল দিল ইয়াসকে। ইয়াস এবার কল রিসিভ করলো। হ্যাঁ বল, রোগী দেখছিলাম। ভাইয়া, তো তুমি একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে যাও প্লিজ। এয়ারপোর্টে কেন? ভাইয়া। কি হলো, কান্না করছিস কেন? ভাইয়া প্রিয়। প্রিয় কি? এরকম অর্ধেক অর্ধেক কথা কেন বলছিস? ক্লিয়ারলি বল। ভাইয়া, আজকে প্রিয় তো দেশে ফেরার কথা। সে তোমাকে জানাতে চেয়েছিল, কিন্তু তোমাকে সারপ্রাইজ দেবে ভেবে ওকে নিষেধ করেছিলাম। ভেবেছিলাম তুমি হসপিটাল থেকে এসে ওকে দেখলেই চমকে যাবে, কিন্তু আল্লাহ বোধহয় তা হতে দিল না। মানে কি বলছিস তুই এসব? ভাইয়া, প্রিয়তার যা প্লেনে আসার কথা ছিল সেটা নাকি ল্যান্ড করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে, খবরে দেখাচ্ছে। আরশির কথা শুনে নিজের পায়ের ভর স্থানচ্যুত হয়। টাল সামলাতে না পেরে পেছনে সরে যায়। এটা কি বলল আরশি? তার প্রিয়? সাথে সাথে দু চোখ টলমল করে উঠল তার। হঠাৎ কোত্থেকে মনোবল চলে আসে তার, চোখের পানি মুছে নাই। না, তার প্রিয় তার কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। সে তার ফোন আর ওয়ালেট নিয়ে তাড়াহুড়ো করে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। যে করেই হোক তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। তার প্রিয়তার কিচ্ছু হয়নি, সে একদম ঠিকঠাক আছে। সে গিয়ে দেখবে হয়তো প্রিয়তা তাকে দেখা মাত্র দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে, বলবে কেমন সারপ্রাইজ দিলাম বলো। ইয়াস নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে, তিনি নিশ্চয় খারাপ কিছু হতে দেবেন না। কিন্তু তবুও তার মনের ভেতরটা এমন কেন লাগছে? তার প্রিয়তা ঠিক আছে তো? ইয়াস এয়ারপোর্টে এসে পাগলের মতো হন্তদন্ত হয়ে এপাশ ওপাশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও প্রিয়তা নেই। সব যাত্রীকে দেখে নিয়েছে সে, শুধু যেগুলো আহত বা নিহত হয়েছে ওগুলোকে হাসপাতালে এবং মর্গে পাঠানো হয়েছে। ইয়াসের এবার নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এয়ারপোর্টে সবাই এসে পৌঁছেছে। ইয়াস সবাইকে বাড়ি যেতে বলে নিজে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ইয়াসের কোনো দিকে খেয়াল নেই, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না প্রিয়তা কোনোভাবে হাসপাতালে থাকতে পারে। ইয়াস দ্রুত গাড়ি ড্রাইভ করে ফাঁকা রাস্তাটুকু, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে তার হাসপাতালে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। সে তাড়াতাড়ি করে হাসপাতালের ভেতরে ঢুকে যায়। খোঁজ খবর নিয়ে আহত রোগীরা যেখানে আছে সেখানে চলে যায়। আহত সবাইকে এক রুমে রাখা হয়েছে, ডাক্তারও তাদের দেখছে। সে এগিয়ে যেতেই দুজন এগিয়ে এসে ইয়াসকে নিয়ে যায়। ইয়াস এগিয়ে গিয়ে একজন থেকে দেখা শুরু করে। বাসায় কারো মুখে কোনো কথা নেই। প্রিয়তার মা তো বিলাপ করে কান্না করেই যাচ্ছে। প্রিয়তার বাবা মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। ইয়াসের মার একটাই কথা, ছেলে মেয়ে দুটো এতদিন পর একসাথে হওয়ার কথা ছিল, আর প্রিয়র সাথেই এই দুর্ঘটনা হওয়া ছিল। কারো চোখের পানি যেন বাদ মানছে না। আরশি বারবার সবাইকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। বাহিরে গাড়ি এসে থামার শব্দ হতেই সবার তীক্ষ্ণ দৃষ্টি বাহিরের দরজার দিকে গেল। দেখ না, ছেলেটা বোধহয় হয় ফিরে এলো। কি যে খবর
নিয়ে এলো আল্লাহই জানে। চিন্তা করো না মা, আল্লাহ এতটা খারাপ কিছু আমাদের সাথে হতে দিবে না, দেখে নিও তুমি। তোর কথা যদি সত্যি হয়তো রে মা, আমার ছেলেটা যে কি অবস্থা হয়েছে তা একমাত্র আল্লাহই জানে। আমার ছেলে তো কখনো পাগল ছিল। এত চিন্তা করো না মা, নিশ্চয় ভালো কিছু হবে। বাহিরে কে আসছে? ভেতরে আসতে দেরি করছে দেখে বাহিরে যাওয়ার চিন্তা করে, তখনই দারোয়ান দরজায় ছুটে এলো। বেচারা হাঁপিয়ে উঠেছে। আরশি আপা। কি হয়েছে? কে এসেছে বাহিরে? বৌমনি। বৌমনি? কি বলছো এসব? ইয়াস একে একে সব বেডে রোগীকে দেখে নিয়েছে। যখন শুনলো আহত রোগী আর নেই, তখন তার বুকের মধ্যে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়, চোখ ঘোলা হয়ে আসে। তবে কি তার ভালোবাসাও বিরামহীন হলো না? শেষে এই দুর্ঘটনা নামক দাড়ি চিহ্ন থামিয়ে দিল সবকিছু। কিন্তু প্রিয়তা তো কথা দিয়েছিল সে এসে ইয়াসের বুকটা দখল করে নেবে। কতদিন ইয়াসের বুকটা মরুভূমির মতো খা খা করছে। প্রিয়তা আর ইয়াসের কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে বারবার। না, ইয়াস আর ভাবতে পারছে না। প্রচণ্ড মাথা ব্যথা করছে, মনে হচ্ছে এখনই সেন্সলেস হয়ে যাবে। নিজেকে সামলে নিল সে। একজন এসে ইয়াসের সামনে দাঁড়ালো। হ্যাঁ, ও আচ্ছা, মর্গ তাই না? মর্গ বাকি আছে? মর্গে যেন অন্তত প্রিয় না থাকে, এটা আমি নিতে পারবো না। আল্লাহ, তুমি প্লিজ ওকে এখানে মিলিয়ে দিও না। কথাটা বলে চোখের অবশিষ্ট পানি মুছে মর্গে প্রবেশ করলো। এয়ারপোর্ট থেকে 3টা লাশ এসেছে, তার মানে 3 জন নিহত। ইয়াস এগিয়ে যেতেই সেই লোক একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরাতেই ইয়াস চোখ বন্ধ করে নেয়। কয়েক সেকেন্ড পর চোখ খুলে অন্য কাউকে দেখে। হাঁপ ছেড়ে বাঁচে ইয়াস। মাথা নাবাচক ভঙ্গিতে নাড়ালে লোকটা লাশের মুখ ঢেকে দিয়ে অন্যদিকে যায়। ইয়াসও পিছু পিছু যায়। আরেকটা লাশের মুখের উপর থেকে কাপড় সরানো হয়। না, এটাও না। এবার শেষেরটার দিকে যেতে যেতে কেমন আশার আলো ফুটছে, আবার ভয়ও লাগছে। এই লাশের শারীরিক আকৃতি অনেকটাই প্রিয়তার মতো। এবার ভয়েই ইয়াসের সমস্ত শরীর কাঁপুনি দিয়ে ওঠে। এটা যদি কোনোভাবে প্রিয়তা হয়ে যায় তাহলে কি করবে সে? তার তো আর বেঁচে থাকার কোনো সম্বল থাকবে না। সে তো কিছু সময়ের জন্য একে অপরের দূরত্ব মেনে নিয়েছিল, না থাকা তো মানতে পারবে না। লোকটা শেষ লাশের মুখের ওপর থেকে কাপড় সরাবে, অমনি ইয়াসের ফোন বেজে ওঠে। ইয়াস লোকটাকে থামতে বলে পকেট থেকে ফোন বের করে দেখে আরশি কল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরশি বল। ভাইয়া এক্ষুনি বাসায় চলে এসো, এক মুহূর্ত দেরি করবে না তুমি। আবার কি হয়েছে? বাসার সবাই ঠিক আছে তো? ভাইয়া কিছু বলতে পারছি না, প্লিজ। তুই আমার অবস্থা বুঝতে পারছিস না আরশি? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু এখন তোমাকে খুব প্রয়োজন। মা বাবা ঠিক আছে তো? হ্যাঁ প্লিজ ভাইয়া, ফার্স্ট চলে এসো। আরশি কল কেটে দেয়। ইয়াস বুঝতে পারে না কি হয়েছে। লোকটা অনুমতি চায় শেষ লাশটা দেখানোর জন্য। ইয়াস মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললে লোকটা লাশ থেকে কাপড় সরালে ইয়াস আশ্চর্য হয়ে যায়। এটা তো তার প্রিয় না। ইয়াস আর কিছু না বলে বেরিয়ে যায় সেখান থেকে। আরশির কলটা তাকে ভীষণ পীড়া দিচ্ছে। ইয়াস হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজকে যেন সত্যি সত্যি রাস্তা বেড়ে গেছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরতে বেশ খানিকটা সময় লেগে যায়। বাসায় ঢুকেই দেখে সবাই এটা ওটা করতে ব্যস্ত। প্রিয়তার মা আর তার মা রান্নাঘরে, বাবারা নেই বসার রুমে, আরশিও নেই। আরশি কল দিয়েছিল, অনেকটা সময় কেটে গেছে। ইয়াসকে দেখে তার মা এগিয়ে এলো, সাথে প্রিয়তার মাও। ইয়াসকে একদম বিধ্বস্ত দেখাচ্ছে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে, এখন যা ফ্রেশ হয়ে নে। আরশি তো রুমে আছে, পাঠিয়ে দিচ্ছি। মা, তোমরা কি আমার সাথে মজা করছো? না মানে হাসি হাসি মুখ করে ফ্রেশ হয়ে নিতে বলছো মানে? প্রিয়কে পাওয়া যাচ্ছে না মা, তোমরা এতটা নর্মাল কিভাবে আছো এখন? ওফ, কোনো কথা না, যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। আমরা রান্না শুরু করেছি, দুপুরে নিচে এসে খেয়ে যাস। মা। দুজন আর কথা না বাড়িয়ে রান্না করতে চলে গেল। ইয়াস বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এখন তার সাথে। তাদের দুজনে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর আর কোনো উত্তর না পেয়ে নিজের রুমের দিকে যায়। আরশির সাথে দেখা হয়ে যায়। আমি নিচে তোমার গলা শুনেছিলাম, বুঝতে পেরেছি তুমি এসেছো। সমস্যা কি তোদের, আমাকে একটু বলবি প্লিজ? এতটা নর্মাল কিভাবে তোরা? প্রিয়তাকে খুঁজে পাইনি আমি এয়ারপোর্ট, সমস্ত হাসপাতাল আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু প্রিয়কে কোথাও পাইনি আমি। অথচ বাসায় এসে অন্যরকম পরিবেশ,
তোরা এতটা নর্মাল কিভাবে হয়ে গেলি? ভাইয়া যেটা হয়েছে হয়েছে, ভুলে যাও, কষ্ট পেও না। এখন যাও তো, তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। এই আরশি দাঁড়া, বল কি হচ্ছে এসব? রুমে গেলেই বুঝতে পারবে। কথাটি বলেই আরশি ইয়াশকে পাশ কাটিয়ে চলে যায়। ইয়াশ কি করবে, তার সাথে কি হচ্ছে বুঝতে পারে না। ইয়াশ নিজের রুমের ভেতরে পা বাড়াতে সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চরমভাবে আশ্চর্য হয়। চোখ বড় বড় হয়ে যায়, শরীর সেখানেই স্থির হয়ে যায়, চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সামনে থাকা ব্যক্তিও তাকে দেখে কান্না করে দেয়, দৌড়ে এসে ইয়াশকে জড়িয়ে ধরে। অজান্তেই ইয়াশের মুখ থেকে বেরিয়ে যায় প্রিয়। ইয়াশার এক মুহূর্ত দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়তাকে। চিৎকার করে কান্না করে দেয় ইয়াশ। পুরুষ মানুষের কষ্ট আর কান্না এতটা ভয়াবহ, তখন সেটা শুধু প্রিয়তা বুঝেছিল। প্রিয়তাও নিজেকে আটকে রাখতে পারেনি। ইয়াশের বুকে মাথা রেখে ইচ্ছে মতো কান্না করে কষ্ট কমিয়ে নিয়েছিল সে। বুক থেকে মাথা উঠিয়ে ইয়াশের দিকে তাকাতে ইয়াশ তার ঠোঁট দিয়ে আদর ভরিয়ে দেয় প্রিয়তার কপাল, চোখ, গাল, ঠোঁট। ঠিক যেন ভালোবাসার ঝড় উঠে গিয়েছে। এই ঝড় বিরামহীন চলবে, থামার নয়। কেটে যায় অনেকটা সময়। প্রিয়তা বিছানায় বসে আছে আর ইয়াশ প্রিয়তার কোলে মাথা রেখে শুয়ে আছে। কি হয়েছিল আজকে বলতে থাকে প্রিয়তা। বিমান থেকে অনেকে আহত হলে তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু নিচে নেমে আসার পর একটা বাচ্চা তার মা বাবাকে খুঁজে পাচ্ছিল না। সে বাচ্চাটাকে নিয়ে তার মা বাবাকে খুঁজছিল। অনেকক্ষণ সামনের দিকে বসে থেকেও পায়নি, তারপর খুঁজতে আরম্ভ করে। এর মাঝে কেটে যায় অনেকটা সময়। অনেকক্ষণ খোঁজার পর তারা পায়। বাচ্চাকে তার মা বাবার কাছে দিয়ে বাসায় আসে। রাস্তায় অনেক জ্যাম থাকায় অনেকটা দেরি হয়ে যায়। প্রিয়তা ইয়াশের দিকে তাকিয়ে দেখে ইয়াশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। প্রিয়তা ঠেলে উঠিয়ে বসায় ইয়াশকে। তুমি কান্না করছো কেন বলো তো? আজকে খুব ভয় পেয়েছি জানো, শুধু জানটা বেরোনো বাকি ছিল আমার। আমি তো ঠিক আছি, তাই না? মেয়ে মানুষের মতো কান্না করবে না তো। কান্না করার জন্য মেয়ে মানুষ হতে হয় না, ভালোবাসার মানুষকে হারানোর ভয় যথেষ্ট। বিশ্বাস করো, আজকের মতো ভয় আমি কোনোদিন পাইনি। চলো ঘুরে আসি। কোথায়? জানি না, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। এখন? বিকেলে। আচ্ছা ঠিক আছে, যাব। প্রিয়তা ইয়াশের বুকে মাথা রাখে। এই বুকটা তার একদম নিজস্ব, এখানে কারো ভাগ নেই। এখানে মাথা রেখে সব কষ্ট ভুলে যেতে পারে ঠিক আগের মতো। সারা বিকেল দুজন অনেক ঘোরাঘুরি করে সবার জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে। রাতে ডিনার সেরে ইয়াশ রুমে যায়। প্রিয়তা বসে বসে সবার সাথে গল্প করছে। পরিবেশটা কি সুন্দর, সবার মুখে হাসি লেগে আছে। অথচ কতদিন দেখা হয়নি তাদের। ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে। কেউ খেয়ালই করেনি কখন এত রাত হয়ে গেছে। সবাইকে ঘুমাতে বলে উঠে দাঁড়ায় ইয়াশের মা। সবাই যার যার রুমে চলে যায়। প্রিয়তা ফোন হাতে নিয়ে দেখে ইয়াশ অনেকবার কল দিয়েছে। দৌড়ে রুমে চলে যায় সে। ইয়াশ বসে বসে কিছু একটা করছিল। প্রিয়তা পাশে গিয়ে দাঁড়ায়। সরি, কখন এত রাত হয়ে গিয়েছে বুঝতেই পারিনি, আর ফোন সাইলেন্ট ছিল। কোনো কথা না, এসো আমার সাথে। ইয়াশ প্রিয়তাকে নিয়ে বারান্দায় চলে যায়। দুজন চুপচাপ দাঁড়িয়ে খোলা আকাশের চাঁদ দেখছে। হঠাৎ কোমরে স্পর্শ অনুভব করে প্রিয়তা। কাঁধের ওপর মুখ দিতেই আরেকবার চমকে যায় প্রিয়তা। টানা 5 বছর পর প্রিয় মানুষের স্পর্শ নতুনত্ব প্রকাশ করছে। ওই যে চাঁদ দেখছো না কেমন একা আছে, তুমি ছাড়া এতগুলো দিন আমার ঠিক এরকম একাকিত্বে কেটেছে। সব থেকেও মনে হচ্ছিল কিছু একটা নেই। আজকে সে কিছু একটা শূন্যস্থান পূরণ করে দিয়েছ। প্রিয়তা ইয়াশের দিকে ঘুরে তাকায়। কিছু বলতে যাবে তখনই ইয়াশ ইশারায় বুঝিয়ে দেয়, না, আজ আর কোনো কথা নয়। অনেকদিন অপেক্ষার পর কাছে আসা, আজকে শুধু ভালোবাসা জায়গা করে নেবে, আর কিছু নয়। ইয়াশকে আরও কাছে আসতে দেখে প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে যায় ঠিক আগের মতো। যখন ইয়াশকে দেখলে হৃৎপিণ্ড বেহায়াপনা করত। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে প্রিয়তা। ইয়াশের ঠোঁট দুটো প্রিয়তার ঠোঁট স্পর্শ করলে সে চোখ বন্ধ করে নিয়ে ইয়াশের শার্ট চেপে ধরে। কিছুক্ষণ পর প্রিয়তাকে ছেড়ে দিলেও ইয়াশ খেয়াল করে প্রিয়তা এখনও চোখ বন্ধ করে আছে। প্রিয়তার হাত থেকে নিজের শার্ট ছাড়িয়ে নিয়ে তাকে কোলে তুলে নেয়। প্রিয়তা যেন এবার আর লজ্জায় নিজেকে লুকোতে পারছে না। ইয়াশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। ইয়াশ প্রিয়তাকে কোলে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে রাত শুধু ভালোবাসার রাত, প্রিয়জনকে কাছে পাবার রাত। এই রাতে আর কোনো দুঃখ নেই, নেই কোনো একাকিত্ব। আজকে শুধু ভালোবাসা পূর্ণতা পাবে। অপেক্ষার প্রহর শেষ হবে, দুজন দুজনকে সবচেয়ে কাছে পাবে। শুরু হবে দুজনের একসাথে পথ চলার নতুন এক অধ্যায়, যেখানে সবখানে মিশে আছে শুধু বিরামহীন ভালোবাসা আর ভালোবাসা।